আয়ান কাট কাট করে বলে। সমস্যা কি, ডাকছো কেন? রুমি চোখ রাঙিয়ে বলে। তো ডাকবো না? আমার ফোন নিয়ে যাচ্ছেন যে, নয়তো আপনাকে ডাকতে যাবো কেন? আয়ান নিজের হাতে ফোন চেক করতেই বুঝতে পারে এটা রুমির ফোন। তারপর রুমির দিকে ফোন বাড়িয়ে দেবে এমন সময় শ্যুট হওয়ার আওয়াজে রুমি বেচারি কেঁপে ওঠে। আয়ান বুঝতে পারে ওর পেছনে কেউ লেগেছে। আয়ান একটানে রুমিকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। পরপর কয়েকবার আয়ানের গাড়িতে কেউ শ্যুট করে। এদিকে উপরে সবাই মিউজিকের জন্য সেটা শুনতে পায় না। তখন সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল। ইয়াসির নিজ হাতে ঈশাকে খাইয়ে দিচ্ছিল। সবাই বেশ আনন্দে ছিল। তখনই সবার খেয়ালে আসে আয়ান আর রুমি নেই। ইয়াসির বলে, ঈশা, তোর বান্ধবীকে গিফট করে দে আয়ানকে। ঈশা বলে, সে তো আমি এক পায়ে রাজি, তবে বেচারি আমার ভাইকে দেখলেই ভয়ে হারায় জ্ঞান। সবাই এক দফা হেসে ওঠে। সবাই ভাবে আয়ান আর রুমি হয়তো আলাদা কোথাও গল্প করছে, তাই তারা নিজেদের মতো গল্প করতে থাকে। একটু পর এক এক করে সবার মাথা ঘোরাতে থাকে। ইয়াসির সেই মুহূর্তে কিছু খাবে কি ঈশাকে নিজের কোলে ঢলে পড়তে দেখে অবাক হয়। তারপর তাকিয়ে দেখে সবাই বেহুশ। এসব দেখে ইয়াসির ঘাবড়ে উঠে সবার হলোটা কি। এরপর ইয়াসির সাথে সাথে অ্যাম্বুলেন্সে কল লাগায়। খানিক বাদে হসপিটালে ইয়াসির কেবিনের বাইরে পায়চারি করছে। কাকে রেখে কার কাছে যাবে? আয়নও ফোন তুলছে না। কি হচ্ছে এসব? তখনই ডক্টর বেরিয়ে বলে, সবাই ঠিক আছে মিস্টার ইয়াসিন, আপনি চিন্তা করবেন না। ইয়াসির তটস্থ হয়ে বলে। কি হয়েছিল ডক্টর? ডক্টর বলে, সবার ফুড পয়জন হয়েছে, আপনি বাইরে থেকে কিছু। ইয়াসির অবাক হয় আর বলে, হয়তো কেক থেকে। ইয়াসির সময় নষ্ট না করে পুলিশকে ফোন করে। একটু পর ইয়াসির নিজের বাবা মা দাদি চাচা চাচি আর ভাইকে দেখে ঈশার কাছে যায়। ঈশা উঠে বসে পানি খেতে খেতেই বলে, ভাইয়া কোথায়? ইয়াসির বলে। ওরা এখনো নিখোঁজ, বুঝতে পারছি না। ঈশা আতঙ্কিত হয়ে বলে। কি হয়েছে? ঈশাকে ভয়ার্ত দেখে ইয়াসির সব কথা চেপে যায় আর বলে, সব ঠিক আছে, কেকের সমস্যা ছিল, তাই আয়ান খোঁজ নিতে গিয়েছে। ঈশা বলে। মাত্র না বললে নিখোঁজ, কি হয়েছে আমাকে বলো। ইয়াসির বলে, নিখোঁজ ছিল, একটু আগে আমাকে ফোন দিয়েছে, টেনশনে সব ভুলে যাচ্ছে। ঈশা বলে, সবাই কোথায়, কেমন আছে? ইয়াসির ঈশার হাত ধরে বলে, সবাই ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আছি তো। ঈশা ইয়াসিরকে জড়িয়ে ধরে বলে, সব যেন ঠিকঠাক থাকে, আমার ভেতরটা কেমন যেন শূন্য শূন্য লাগছে। ইয়াসির ঈশাকে আলতো করে ধরে বলে, সব ঠিক থাকবে, চিন্তা করিস না। মাঝ রাস্তায় গাড়ির ফিউল ফুরিয়ে গেছে। আয়ান আর রুমি গাড়ি থেকে বেরিয়ে আসে। রুমি তো কাঁপছিল। কি থেকে কি হয়ে গেল আয়ান কিছু বলছেও না। মাঝপথে আয়ানের কাছে রিভলভার দেখে ভয়ে বেচারি আরও চুপসে গেছে। গাড়ি থেকে বেরিয়ে আয়ান সজোরে গাড়িকে একটা লাথি মেরে বলে। শিট! তখনই আরও গাড়ি আসার শব্দে আয়ান রুমির হাতে ধরে সামনের জঙ্গলের দিকে খানিকটা এগিয়ে নিজের রিভলভার দ্বারা গাড়িতে শ্যুট করে ব্লাস্ট করে দেয়। রুমি ভয়ে আয়ানকে জাপটে ধরে। আয়ান এক হাত দিয়ে রুমিকে আলতো করে ধরে ওর দিকে তাকায়। বুঝতে পারে মেয়েটা বেশ শক্ট হওয়ার সাথে সাথে ভয়ও পাচ্ছে। এরপর আয়ান রুমির হাত ধরে সামনের দিকে যেতে থাকে। রুমি শুধু আয়ানের সাথে হাঁটছে। কোথায় যাচ্ছে ওর জানা নেই, আর জিজ্ঞেস করার মতো সাহসও নেই। বস, ওদের পরিবারের সবাই ঠিক আছে, তবে পুলিশ রিপোর্ট সহ সব দিকে আমাদের ধরার জন্য বিশাল গার্ড মাঠে নেমে গিয়েছে, আর আয়ানকে ধরা সম্ভব হয়নি। এখনও ওর পিছে আমাদের লোকেরা আজকের মধ্যে শেষ করে দিবে এমন ভাবনায় আছে। না, আমার ওকে জ্যান্ত চাই। আয়ান আমার ভাইকে মেরেছে, ওর গোটা পরিবার মারলেও আমার প্রতিশোধ শেষ হবে না। ওকে জ্বালিয়ে পুড়িয়ে নিজ হাতে না মারা পর্যন্ত আমি শান্ত হব না। বস, আয়ান একা না, ইয়াসিরও আছে। ইয়াসিরকে সহজেই টপকানো যাবে, ওর বউ আছে, ওর ইমোশন আছে। আয়ান তো নির্বিকার, পরিবার ছাড়া আর কোনো দুর্বলতা নেই। তবু আগে আয়ানকে সশরীরে চাই, তারপর ওর পরিবারকে শেষ দেব।
রাত কয়টা বাজে জানা নেই। অন্ধকারে পূর্ণিমার দরুন রাত কয়টা বাজে জানা নেই। অন্ধকারে পূর্ণিমার দরুন কোনো রকম এগিয়ে যাচ্ছে আয়ান আর রুমি। একটু পর রুমি থেমে যায়। আয়ান বলে, কি হয়েছে? রুমি ক্লান্ত হয়ে পড়ে। আর পারবো না, এত হাঁটা যায় নাকি? আয়ান রুমিকে ছেড়ে বলে, আর 5 মিনিট। আর 1 মিনিটও পারবো না। এই দেখুন, পা ছিঁড়ে গিয়েছে। পায়ে জুতো কই হারিয়েছে জানিও না, ভয় কিছু বলতেও পারছি না। আর আপনি? স্টুপিড নাকি তুমি? জুতো নেই বলবে না? এরকম গাধা আমি জীবনে দেখিনি। ভয়ের কি আছে? আমি কি বাঘ না ভাল্লুক যে তোমায় গিলে খাবো? এই জঙ্গলের মাঝখানে বকছেন? একটা অসহায় মেয়েকে বকতে আপনার লজ্জা হচ্ছে না? আয়ান বিরক্তিতে কপালে হাত রেখে বলে। কি একটা উটকো ঝামেলা গড। রুমি হুট করে কান্না শুরু করে দেয়। আয়ান রুমিকে কান্না শুনে ধমকিয়ে বলে, কি হলো, কান্না করছো কেন? আপনি আমাকে কোথায় এনেছেন? বাসায় যাব কি করে আমি? আমাকে আপনি মেরে ফেলবেন তাই না? আপনার কাছে রিভলভার দেখেছি, আপনার আপনার সব জেনে গিয়েছি, এজন্য আমাকে মেরে ফেলবেন তাই না? প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন। আমি কাউকে কিচ্ছু বলবো না, প্রমিস। আয়ান একদম স্তব্ধ হয়ে বোকা বনে চলে গিয়েছে। তার তো এমন চিন্তাও আসেনি এই মেয়ে কোথা থেকে কোথায় চলে গিয়েছে। আয়ান শান্ত হয়ে বলে, ঠিক ধরেছো রুমি। তুমি এখন চুপ না থাকলে এখানে মেরে ফেলে চলে যাবো, আর চুপ থাকলে কালকে মারবো। বলো কি চাও? রুমি ঘাবড়ে গিয়ে বলে, না না, আমাকে মারবেন না আয়ন ভাইয়া। আমি চুপ, একদম চুপ হয়ে যাচ্ছি। তখনই আশপাশে কিছু শেয়ালের ডাক শুনে বেচারি চুপ থাকা উড়ে যায়। এক লাফে আয়ানকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া প্লিজ বাঁচান। শেষে ভয়ে সেখানেই জ্ঞান হারায় বেচারি। আয়ান স্তম্ভিত হয়ে এতক্ষণের নমুনা সহ্য করে বেচারিকে পাজা করে নিয়ে সামনে এগোতে থাকে। বস, আয়ানের গাড়ি ব্লাস্ট হয়েছে, সাথে একটা মেয়েও ছিল। কোন মেয়ে? তার সব ডিটেলস চাই। আর গাড়িতে মরদেহ ছিল? পুলিশ এসেছে, ঘন্টাখানিক বাদে সব জানতে পারবো। আয়ান বসে বসে রুমির পায়ে ব্যান্ডেজ করছে আর ইয়াসিরের সাথে কথা বলছে। ইয়াসির বলে, তুই বের হলেও সমস্যা, রুমি বের হলেও সমস্যা। তোর কয়েকদিন ওইখানেই থাক। অসম্ভব। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, রুমির বাবা মাকে আমি বোঝাবো। তুই বের হলে আসল কিলারকে আর পাবো না। আয়ান দমে গিয়ে এক পলক তাকায় রুমির দিকে। এক রাতে মেয়েটা কেমন এলোমেলো হয়ে গিয়েছে। আয়ান বলে, কিন্তু ভাই। ইয়াসির বিরক্ত হয়ে বলে, কি কি কিন্তু কিন্তু করছিস? মেয়েটাকে তো আর বিয়ে করতে বলছি না। বৃষ্টির দরুন শীত শীত সকাল। রুমি একবার এপাশ ফিরছে তো আরেকবার ওপাশ। একটু পর রুমি পিটপিট করে চোখ খুলে উঠে বসে। বেচারি চারপাশ দেখে একটু অবাক হয়ে বলে, এত তাড়াতাড়ি স্বর্গে চলে এলাম? নিশ্চয়ই আয়ন ভাই কালকে আমায় মেরে দিয়েছে। আচ্ছা, স্বর্গে এমন রুম কেন? এই আবার কেমন স্বর্গ? এসব ভাবতে ভাবতে রুমি বিছানা থেকে নামতেই আয়ান রুমে আসে। ফোনে কারোর সাথে কথা বলতে বলতে আয়ানকে দেখে রুমি এক চিৎকার দিয়ে বলে, আয়ন ভাই, আপনি আমার সাথে স্বর্গেও চলে এলেন কেন? আপনার তো নরকে যাওয়া উচিত। আয়ান ভ্রুকুচকে রুমির দিকে তাকাতেই রুমির হুঁশ আসে। সে মরেনি, খিদাতে মাথা পুরো হ্যাং হয়ে আছে। আয়ান তখন বলে, এই নাও ঈশার সাথে কথা বলো। ফোন কানে নিয়ে রুমি চিল্লিয়ে কান্না শুরু করে বলে, ইস্যু! ঈশা বলে, রুমি শোন শোন, কান্না করিস না রে। আরে শোন। রুমির কান্নার তোপ যেন আরও বেড়ে যায়। আয়ান বিরক্ত হয়ে চিল দিয়ে বলে, একদম চুপ স্টুপিড। আর একবার কান্না করলে থাপড়ায় একদম জ্যান্ত মেরে দেবো। রুমি ঢোক গিলে বলে, ইস্যু, তোর তোর ভাই আমাকে মেরে ফেলবে। দেখ না কেমন করছে। আয়ান রেগে রুমির দিকে তাকাতেই রুমি বলে, ইস্যু! ঈশা তখন ওপাশ থেকে ধমকে বলে, চুপ কর তো, আমার কথা শোন। আয়ন ভাইয়া বিপদে পড়েছে, তোকে মারবে কেন? একটা সাউন্ডও করবি না, আমি সব বুঝাচ্ছি। কথা শেষ করে রুমি আয়নের দিকে তাকিয়ে বলে, ভাইয়া জঙ্গলে নেট আসলো কোথা থেকে? আয়ান বলে, বাড়িটা যেমন দেখতে পাচ্ছ তেমনি নেটের টাওয়ারটাও আছে, তাই নেট পেলাম। রুমি মিনমিন করে বলে, আপনি তেরা কথা ছাড়া কি থাকতে পারেন না? আয়ান বলে, না পারি না, প্লিজ রুমি, খেয়ে আমাকে উদ্ধার করো। তোমার মতো পাবলিকের সাথে কথা বলার থেকে মরা ঢের ভালো হয়তো।
বিরক্তিকর একটা পাচাল মেয়ে। কি বললেন? আমি বাঁচান? নিজেই তো টেনে এনেছেন। আপনার সাথে কি আর আমি আসতে চেয়েছি? আর তার উপর থেকে বড় বড় কথা বলছেন। এই, আপনার কি লজ্জা করে না? আপনি কিভাবে? রুমি বকবকের মাঝে আয়ান তেড়ে এসে রুমির গালে শক্ত করে চেপে ধরে বলে, একদম মেরে ফেলবো আর একটা কথা যদি বের হয় এই মুখ থেকে। স্টুপিড গার্ল, চুপচাপ খেতে এসো। ভাই সাইরা দেন। দেখ চালা, তাড়াতাড়ি বল তোদের বসকে। বাসাটা করতে পারলাম না তোদের জ্বালায় যন্ত্রণায়, একদম জ্যান্ত নদীতে চুবাবো। তাড়াতাড়ি মুখ খোল, নয়তো। এই বলে লোকটাকে স্টিক দিয়ে ইচ্ছামতো পিটাতে লাগলো ইয়াসির। লোকটিকে আত্মরা করে ইয়াসির বের হয়ে আয়নকে ফোন দিয়ে বলে, না, এটাও জানে না, খুব চালাক বুঝেছিস। তবে আর গোড়া বের করে পদ্মায় না ডুবিয়ে থামছি না। আর কটা দিন সহ্য কর ভাই। অসম্ভব, এই মেয়েকে নিয়ে যা, আমি একলা থাকবো। এটা মানুষ না পাগল? মাথা পুরো আমার ডাউন করে মেরে দিয়েছে। শোন ভাই, এত হাইপার হোস না। তোর জমকে না ধরা পর্যন্ত একটু ধৈর্য ধর। আর 2 দিন টাইম দিলাম, নয়তো আমি বেরোতে বাধ্য হব। একদিনে হয়ে যাবে, শালা ফোন রাখ। ফোন কেটে ইয়াসির আকাশের পানে তাকিয়ে বলে, মাবুদ বউ দিলা, সংসার দিলা, বউয়ের মনটা বয়া দিলা, সাথে আবার চিংড়ি মাছ কেন ছাড়লা? এই সুষমে আজকে হয়তো বউ নিয়ে কক্সবাজার থাকতাম। আফসোস এই জমের বাচ্চার জন্য। একে পেলে একদম কাঁচা গিলব। শালা আমার বাসরের তেলা বোকা। আচ্ছা, ঈশা ও দাদির সাথে পাশ ঘেঁষে শুয়ে শুয়ে বকবক করছে। সবাই টেনশনে পাগল। এই মেয়ের এক কথা, ভাই আছে জামাই আছে, এত চিন্তার কি আছে? ইজান বলে, আমার সামনে ফাইনাল এক্সাম। ভাই যে আমাকে ক্লাসে যেতে দিচ্ছে না, আমি পরীক্ষা দিব কি করে? আর পরীক্ষা না হলে কিসের ডক্টর হব? ঈশা বলে, ভাই প্যারা নিও না তো, আজকাল মানুষ বাদ, গরু মহিষ ছাগল ভেড়া কুকুর বিড়াল কত কিছুরই ডক্টর আছে। তোমার ভাইয়েরা ঠিকই একটাতে তোমাকে বসিয়ে দিবে। ইস্যু, তুই চুপ কর, আমি সিরিয়াস। তখনই ইয়াসির এসে বলে, চলে যা আজকে বিকেলের দিকে, এখন সমস্যা নেই। ইজান অবাক হয়ে বলে, কি করলে? ইয়াসির গটগট করে ওপরে উঠতে উঠতে বলে, তেমন কিছু না, এমনি ঝামেলা হয়েছিল। ইয়াসিরকে ওপরে যেতে দেখে ঈশাও দৌড় লাগায়। ঈশা রুমি উকি মেরে দেখতে থাকে গেল কোথায় তার জামাইটা। ইয়াসির একটানে ঈশাকে রুমে এনে দরজা লক করে বলে, নিজের জামার কাছে আসবে এমন ওকে চোখে মারার কি আছে? ঈশা থতমত খেয়ে বলে, আমি তো এসেছি তোমার কিছু লাগবে নাকি জানতে। ইয়াসির গায়ে তোয়ালে জড়িয়ে বলে, হ্যাঁ, অনেক কিছু লাগবে। তুই আগে খাবার নিয়ে আয় বোন, প্রচণ্ড খিদে পেয়েছে। ঈশা রেগে বলে, কেন খাওনি কেন? তোমার বউকে বোন বলো, লজ্জা করে না? আর শিট, মনে থাকে না ডার্লিং। এবার ঈশা চুপ হয়ে তাকায় ইয়াসিরের দিকে। ইয়াসির ইশারায় বলে, যা এবার, নাকি তোকে খাবো আমি যে বসে আছিস? ঈশা চোখ রাঙিয়ে ছিছি বলে দৌড় লাগায়। ঈশার কাণ্ডে ইয়াসির মুচকি হাসে। আয়ন ভাই, আপনি কি সেফ ছিলেন নাকি? আইমে, তোমাকে একটু আগে ওয়ার্নিং দিয়েছিলাম, ভুলে গিয়েছো? রুমি চুপচাপ খেতে থাকে। বেচারি খিদে আগে মিটুক, তারপর বকবক করা যাবে। একটু পর রুমি পুরো বাড়ি রাউন্ড দিয়ে বুঝতে পারে খুব শখ করে বাড়িটা বানানো হয়েছে। আধুনিক টাইপেরই কোনো কিছুর কমতি নেই। রুমি ভাবছে, জঙ্গলে কে টাকা খরচ করে বাড়ি বানায়, তা আবার এমন ভুতুরে পরিবেশে। এসব ভেবেই রুমি বলতে শুরু করে, পাগল ছাড়া দুনিয়া চলে না। এই বাড়ি হলো পাগলের কারখানা। আমি হলাম শ্রমিক। না, শ্রমিকের একটা সুনাম আছে, দাম আছে, আমার তাও নেই। খানিক বাদে বাড়ির পিছনের দিকটায় লাইব্রেরি লেখা দেখে রুমি মুখে একটু হাসি ফুটে ওঠে। যাই হোক, অবশেষে একটু সময় কাটানো তো যাবে। দরজা খুলতেই রুমির উপর সমস্ত ময়লা ঝঞ্ঝাট এসে পড়ে। পাশ দিয়ে আয়ান যাচ্ছিল। রুমির এই হালে বেচারা অনেক কষ্টে হাসি কন্ট্রোল এনে বলে, চুপচাপ থাকা যায় না নাকি? তোমার পা দুটো মেশিনের মতো ঘুরতেই থাকে। বেশ হয়েছে। আপনি এখানে যখন ময়লায় রাখবেন, লাইব্রেরির নাম দিয়েছেন কেন? আমার ইচ্ছা, আমার বাড়ি। ও তাই? তাহলে আমি ময়লায় একা কেন থাকবো? আপনিও আপনার বাড়ির ময়লা একটু মেখে নিন। বলেই রুমির নিচের ময়লার ঝুড়িটা আয়নের উপর ছুঁড়ে মারতেই বেচারার অবস্থা একাকার।
রুমি হাসতে হাসতে বলে, যা লাগছে না আপনাকে কি বলবো, একদম পুরো জায়েদ খান। স্টুপিড, তোমার কমন সেন্স নেই, কি করলে এটা? আয়ান তত্তর করে বেরিয়ে যায়। এদিকে রুমি দোটানায়, ওর তো আর জামা নেই। আয়ান তো সেই কখন ফ্রেশ হয়ে নিয়েছে। রুমি আয়ানের সামনে গিয়ে বলে, এটাকে ফোন দিন ভাইয়া, আমার ড্রেস নেই, আমি এভাবে কিভাবে থাকবো। আয়ান ফোনে কিছু টাইপিং করছিল, সেটা রেখে রুমির দিকে তাকিয়ে বলে, একটু নিস্তার কি পাওয়া যাবে? ঈশা, এখানে ড্রেস আনবে কি করে? আর তোমার এভাবেই থাকতে হবে। বেশি সমস্যা হলে আমার একটা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি দিচ্ছি, পরে নে ভাই। কি? ও মানে তুমি তো মেয়ে। কেন, সন্দেহ আছে আপনার? আয়ান কাঁচতে কাঁচতে উঠে বলে, বুদ্ধি শুদ্ধি আমার বোনেরও তো কম আছে এই বেডির। কি নির্লজ্জ কথা, ছি ছি। রুমি বলে, আপনার মুখে কি মাছি গেল? ছি ছি করছেন কেন? আর কি বকবক করছেন? আচ্ছা রুমি শোনো, তুমি একটু চুপ করো প্লিজ। আর এই নাও একটা নতুন টি শার্ট, এর বেশি ম্যানেজ আমার দ্বারা হবে না। কালকে ফিরে যাব দয়া করে, আজকে একটু ম্যানেজ করে নাও প্লিজ। আর হ্যাঁ, আবারও প্লিজ আমার সামনে আসবে না, আমাকে বিরক্ত করবে না প্লিজ। রুমি মুখ ভেঙিয়ে চলে যায়। সে ধরে বিরক্ত করতে আসে নাকি, যত সব। ঈশা, ঈশা, কি সমস্যা জামাই? রাখ তোর জামাই। তোর ভাজে রাতে ছাদে তোর বান্ধবীকে এক পায়ে কান ধরে দাঁড় করে রেখেছে, জানিস? কি সব বলছো ভাইয়া? এমন করার কারণ? জানি না, মাত্র আমাকে ফোন দিয়ে বলল। তার উপর বলল রাতে কুকুর শিয়াল খেয়ে নিলেও তার কিচ্ছু যায় আসে না। ঈশা বলে, ফোন দাও তো, দেখাচ্ছি মজা। আমার বান্ধবীকে দাঁড় করানো? জানতাম। হ্যালো ভাইয়া। ইস্যু, ফোন রাখ, ব্যস্ত আমি। ভাইয়া, বেচারিকে তুমি কান ধরে রেখেছো কেন? জানো ওর ফিয়ান্সে কান্না করছে আমার কাছে ফোন দিয়ে। আয়ান চমকে বলে, ফিয়ন্সি? হ্যাঁ, ওর হবু হাজবেন্ড বিশাল ভাইয়া কত না ভালোবাসে তার বউকে। আর তুমি? আয়ান ফোন রেখে রুমির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ঈশা বলল তোমার নাকি ফিয়ন্সি আছে। রুমির সব মাথার উপর দিয়ে গেল। তবে বান্ধবী যেহেতু বলেছে, নিশ্চয়ই উপকারের জন্যই। তাই রুমি বলে, হ্যাঁ আছে তো। আয়ান বলে, শিট, আগে বলবে না তুমি? তাহলে তোমার ফিয়ন্সির কাছে রেখে আসতাম। তোমার মতো পাগলকে ওকে বিয়ে করবে কি? অ্যামাজিং ব্যাপার। রুমে যাও, কালকে দিয়ে আসবো তোমার ফিয়ন্সির কাছে। রুমি এক লাফে রুমে দৌড় লাগায়। যাই হোক, তার তো আর সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে না, জোর বাঁচা বেঁচেছে। হ্যালো ঈশা, কালকে বিশাল টিশালের অ্যাড্রেস দিস, রুমিকে রেখে আসবো। খুব বাঁচলাম বইন, কি এক বাঁচাল মাইয়া। ওর ফিয়ন্সি সামলাইবো, আমি আর নাই। কিন্তু ভাইয়া। হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি। আর শোনো ভাইয়া, তোর ভাই এমন কিছুই করবে? ওর রুচিতে মেয়ে মানুষ আসে না। শালা গিয়ে নাকি? খবরদার জামাই, আমার ভাই নিয়ে উল্টাপাল্টা বললে জিভ বা টেনে। আরে আরে থাম। ভাই যেমন করলা, বোন তেমনি নিম পাতা, ঘুরে ফিরে একসাথ, শুধু দেখতেই ভিন্ন। চুপ থাকো। আয়ন ভাই যদি রুমির প্রেমে না পড়ে, ওদের যদি বিয়ে না হয়, তোমাকে আমি ডিভোর্স দেব। এই এই পেতনির বাচ্চা, আমার কি দোষ? তোর ভাই তোর বান্ধবীর মাঝে আমার বউ টানুস কেন? থাকো তুমি, আমি গেলাম, দাদির সাথে থাকবো। যে পর্যন্ত আমার ভাইকে তুমি বিয়ে না দিচ্ছ, সে পর্যন্ত একাই থাকো। এটা অন্যায় ঈশা। আমার ফেয়ারি বউ রেখে আমি কেন একা ঘুমাবো? 4 মাস বিয়ে হয়েছে, বউ থেকে পেলাম না একটা কিসিং, বউ হয়ে যাচ্ছে মিসিং। ইয়াসিরের বিরোধী দলের এক পার্টির ভাইকে আয়ান মেরে ফেলেছিল। তাদের বস সিকদার মাহমুদ আর তারই ছোট ভাই মাহবুবকে সেদিন রাতে মারা আয়ান মেরেছিল, যা মাহমুদ জেনে যায়। নিজের ভাইয়ের করা এতদিনের সব কার্যই লিপ্ত ছিল মাহমুদ। তবে আয়ান তার ভাইকে এভাবে ধরে ফেলবে ভাবতেও পারেনি। এত কিছুর পর যখন বুঝতে পারে নিজে এবার ধরা পড়ে গিয়েছে, সিকদার মাহমুদ ছুটে এয়ারপোর্টের দিকে। আজকে দেশ ছাড়বে, গা ঢাকা দেবে, নয়তো 2 ভাইয়ের কাছ থেকে নিস্তার নেই। চলো চলো। আর হ্যাঁ, বিশালের ঠিকানা ঈশা তো দিল না। যাই হোক, তোমার ফিয়ন্সির ঠিকানা নিশ্চয়ই তোমার জানা আছে। রুমি সকালে নাস্তা করতে করতে বলে, কিসের ফিয়ন্সি? আমার কোনো ফিয়ন্সি টিয়ন্সি নেই আয়ন ভাই, আমি তো পিওর সিঙ্গেল একটা মেয়ে। কালকে ইস্যু আমাকে বাঁচাতেই ওইসব বলেছে। কি? আচ্ছা আয়ন ভাইয়া, আপনি গার্লফ্রেন্ড আছে? ঈশার বিয়েতে মজা হয়, আপনার বিয়েতে আমি সেই এনজয় করব কিন্তু। আয়ান বলে, আই মেয়ে, চুপচাপ খাও। তোমার মতো বাচাল মেয়েকে আমার বিয়েতে ইনভাইটও করবো না।
নিষ্ঠুর কেন? আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনার কপালে আমার থেকেও 3 গুণ বাঁচার মেয়ে জুটবে। ফু ফু ফু। স্টপ! কী সব বাচ্চাদের মতো করছো? আমি বিয়েই করবো না বোন, তোমার অভিশাপ নিয়ে তুমিই রাখো। সে কি, আপনি সন্ন্যাসী হবেন? আয়ান বিরক্তিতে এবার দাঁড়িয়ে বলে, আমি যাচ্ছি, যদি বাসা যাওয়ার ইচ্ছা হয় তাহলে পেছনে আসো, নয়তো থাকো, বাই। আরে দাঁড়ান আয়ন ভাইয়া, আমি যাব, আমি আসছি। জঙ্গলের সীমানা পেরিয়ে মেন রোডে দাঁড়ায় আয়ান আর রুমি। রুমি তো রীতিমতো কাঁপছে। আয়ান রুমির দিকে এক পলক তাকিয়ে বলে, এতটুকুতেই ক্লান্ত হয়ে গেছো? আপনার এত দূরের রাস্তা এতটুকু মনে হলো? আসলে ওয়ান ভাই, আপনি মানুষ না, ইঁদুর। কি? মাউস চিনেন? মাউস? ফালতু কথা বলবে না একদম, নয়তো এখানে ফেলেই চলে যাব। আরে জান জান, আমার কি লিফটের অভাব হবে? মেইন রাস্তায় এসে পড়েছি, এখন তো আপনাকে রেখেই চলে যাব। দেখতে থাকুন। খানিক বাদে একটা গাড়ি আসতে দেখে রুমি হাত বাড়িয়ে ইশারা দেয় লিফটের জন্য। গাড়িটা থেমে গেলে একটা ট্যাটুওয়ালা বিদেশি ছেলে মাথা বের করে বলে, Hey lady, anything wrong? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমাকে একটু লিফট দিন প্লিজ, রাস্তা হারিয়ে ফেলেছি। Oh, sure, come on. রুমি তো আয়নের দিকে দাঁত কেলিয়ে হেসে ছেলেটির গাড়িতে উঠে বসে। আয়ন রুমির দিকে তাকিয়েছিল, তবে কিছু বলে না, রুমিকে যেতে দেয়। একটু পর আয়নের জন্য বরাদ্দকৃত গাড়ি আসতে আয়নও বেরিয়ে যায়। রুমি তো নিজের সাহসিকতার বাহবা জানাচ্ছিল, তখন ছেলেটি রুমির হাত ধরতে চায়। একটু পর শরীরে ট্রাস করতে গেলেই রুমি রেগে যায়। কি সমস্যা? গাড়ি থামান, যাব না আমি। আরে ডার্লিং, যাবে না মানে কি? নিজেই তো আসলে, এবার আমার ইচ্ছায় না হয় যেও। রুমি এবার ভয়ে চেঁচাতে থাকে। এক পর্যায়ে ছেলেটি গাড়ি থামায়। রুমি ছুটে বেরিয়ে যেতে নেয়, তবে ছেলেটির হাত ধরা পড়ে যায়। ক্লান্ত থাকায় দৌড়াতেও পারেনি। রুমি কান্না শুরু করে চেঁচাতে থাকে, আর ছেলেটি টানতে টানতে রুমিকে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। একটু পর ওদের সামনে একটি গাড়ি থামে। আয়ান গাড়ি থেকে নামে। এরপর আয়ান ছেলেটির দিকে তাকিয়ে বলে, ছেড়ে দে ভাই, প্রচণ্ড বাচাল মেয়ে, মাথা পুরো খেয়ে ফেলবে। আমি দুদিনেই পাগল হয়ে গেছি, তোর ভালোর জন্য বলছি, ছেড়ে দে। তাই নাকি ব্রো? তুমি তো বলার সুযোগ দিয়েছো, আমি তাও দিব না। এখন রাস্তা ছাড়ো। আয়ান মাথা চুলকে বলে। ঠিক আছে তাহলে। তখনই রুমি চিল্লিয়ে বলে, আয়ন ভাইয়া, আমি সত্যি প্রমিস আর কথা বলবো না, প্লিজ আমাকে ছেড়ে যাবে না। আয়ান ঘুরে বলে, প্রমিস তো? রুমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। আয়ান আর সময় ব্যয় না করে ছেলেটির নাক বরাবর ঘুষি মেরে বসে। ছেলেটি উঠে আয়ানকে মারতে যাবে, তার আগেই আয়নের ছেলে পেলে এসে পড়ে। এবার ভয়ে ছেলেটি পালাতে যায়। আয়ান বলে, একায়ে পালাতে দিস না, যাবজ্জীবন কারাদণ্ডের মামলায় ফেল। এরপর আয়ান রুমির হাত ধরে গাড়িতে বসিয়ে পানি দিতেই রুমি আচমকা আয়ানকে জড়িয়ে ধরে বলে, সরি ভাইয়া, আপনার কথা না শোনাই এমন হয়েছে। আয়ান হকচকিয়ে রুমির থেকে দূরে সরে বলে, ইটস ওকে, পানি খেয়ে নাও। মেয়েটার এমন হাল দেখে আয়ানের একটু খারাপ লাগে, তবে বরাবরের মতো আয়ান রুমিকে ইগনোর করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইয়াসির নিজেদের 2 ভাইয়ের বানানো সিক্রেট বাড়িতে বসে আছে। সামনে চেয়ারে বাঁধা শিকদার মাহমুদ। লোকটি রক্তিম চোখে ইয়াসিরকে দেখছে। ইয়াসির উঠে দাঁড়িয়ে বলে, জানিস, তোর জন্য আমার বাসরটা কমপ্লিট হয়নি। তুই কি বুঝবি? তুই তো 3 বাচ্চার বাপ, আর আমি? হয় পুরো কপাল আমার, এতদিনে আমার বউ প্রেগনেন্ট থাকতো। হাই শালা, গরুর মতো তাকিয়েছিস কেন? আর কটা দিন পরেই হামলা দিতে? আমার তো মন চেয়েছে তোকে জ্যান্ত আগুনে ফেলে মচমচ করে ভেজে ফেলে। কালকে রাতে বউটা ঝগড়া করে রুম থেকে চলে গেছে, সব কিছু তোর জন্য। কেন রে, মানুষের সুখ সহ্য হয় না? শালা চন্দিস ফোলা গন্ডার, মাথা একটা চুল নেই, সে মাথা নিয়ে আবার আমাদের সাথে লাগতে এসেছিস। কি সাহস! ওখানটার মানুষ নাকি রে তুই? তুই তো, হ্যাঁ, তুই একদম বেল মাথায় ডিপ জল ভাই, বাঙালি ভিলেন, সেই মানিয়েছে রে। ওর মুখ বেঁধে একা একা বকবক করছিস কেন? আরে আয়ন সাহেব যে আপনার জন্য অপেক্ষা করছে, তা আপনার রোমান্সের খাতায় কয় পয়সা পূরণ হলো? ফালতু কথা রাখ ভাই, মনে হচ্ছে জেলখানা থেকে মুক্তি পেলাম 1000 বছর পর। মেয়েটার সাথে থাকলে ভালো মানুষও পাগল হবে। তুই এমনি থাকবি, ছি,
যাই হোক ভাই, এটাকে তুই যা ইচ্ছা কর। আজকে রাতে আমি হানিমুনে যাব, বউকে শপিংয়ে নিয়ে যাব। আমি আসি। আয়ান বলে। ধৈর্য তোর লিস্টে অ্যাড কর ভাই। ইয়াসির দাঁত কেলিয়ে বলে। এসব ধৈর্য ফর্য ধরলে তোর মামা চাচা হওয়া লাগবে না। অবশ্য তোর মতো ধৈর্যবান পুরুষের কপালে অধৈর্যবান নারী জুটুক, এই আমার কামনা। আসি ভাই। আয়ান বিরক্তিতে মুখ কুঁচকে বলে। আমার বউ নিয়ে এত প্যারা নিতে হবে না, সে তো আমি আমার টাইপেরই। বলতে বলতে আয়ানের চোখের সামনে রুমির মুখখানা ভেসে উঠলেই আয়ান বিরক্তির শ্বাস ফেলে সামনে তাকায়। আজকে আর রক্ষে নেই, শিরদা দাদার ওই বেল মাথা আয়ান ফাটাবেই আজ। ঈশা, বউ আমার। এত নাটক করছো কেন প্রিয়? দেখ বোন, সোজা সাপটা বলতেছে, আজকে হানিমুনে যাবো, তুই তো আমার ভালোবাসার ডাক বোঝাচ্ছি নাই। ঈশা ইয়াসিরে চুল টেনে বলে। বউকে বোন বলা কোন ভালোবাসার খাতায় লেখা আছে মিস্টার অভদ্র জামাই? ইয়াসির ঈশার হাত ধরে বলে। ছাড় বোন, আর জীবনে বোন বলবো না, এই শেষ বোন। ঈশা ইয়াসিরকে ছেড়ে বলে। তুমি শুধরাবে না? এই ভর দুপুর বেলায় কে শুধরাবে বল? তবে রাতে হয়তো। ঈশা বলে। রাত দিন নাই, তুমি বের হও এক্ষুনি। ইয়াসির অবাক হয়ে বলে। কোথায় যাব? ঈশা বিশাল এক লিস্ট বের করে বলে। এখানে যা যা আছে সব নিয়ে আসেন জামাই, তারপর রাতে হানিমুনে যাচ্ছি, নয়তো ক্যান্সেল। এত বড় লিস্ট? আমার এত টাকা নাই বোন। আমি কিচ্ছু জানি না, আমার সব লাগবে। তোমার টাকা আছে নিশ্চিত? নয়তো নিজে দামি দামি পারফিউম, ঘড়ি, বেল্ট, জুতো এসব কিনো কিভাবে? ইয়াসির বলে। মানে বউ, সব তোর মাথায় হিস্টোরি আকারে সেট করা দেখে। একটা জামাই লক্ষ্য রাখবো না? ইয়াসির ভ্রুকুচকে বলে। তো মানুষের জামাই কয়টা থাকে? খবরদার জামাই, বিয়ে তোমার করা শেষ, আরেক মাইয়ার নাম নিলে একদম পিষিয়ে ফেলবো। ইয়াসির ঢোক গিলে বলে। বউ নয়তো? না না, এক বই আমার যথেষ্ট। তা বউ আমার একটা চুমু দেন, আমি শপিংয়ে দৌড়াই। পারবো না। আমিও যাব না। দেখো। কে? যাও। না। নিচু হও। ইয়াসির নিচু হতেই ইয়াসিরের গালে টুক করে ঈশা চুমু দিয়ে বলে। যাও যাও। মাত্র একটা চুমু দিলে ঈশা? তুই তো কিপটা। যাবে নাকি? যাচ্ছি বউ, যাচ্ছি। ফেরি বউ আমার, আই লাভ ইউ। সন্ধ্যার থেকে ইয়াসির সহ আরও দুজনের হাত ভর্তি শপিং দেখে সবাই ইয়াসিরের দিকে তাকিয়ে। ঈশা বসে বসে ডোরেমনে ব্যস্ত। হুট করে ইয়াসিরের দিকে নজর পড়তেই ঈশা জামাই বলে এক দৌড়ে ইয়াসিরকে চাপতে ধরে বলতে থাকে। থ্যাংক ইউ জামাই, লাভ ইউ জামাই। না। ইয়াসিরও বলে। হ্যাঁ হ্যাঁ, লাভ ইউ টু বউ। সবাই এক এক করে কেটে পড়ে। বাড়ির ছেলে মেয়ে সবার সাথে এত ফ্রি হওয়ায় রোমান্স ও লিভিং রুমে শুরু করবে কে জানত। সোহানা বেগম হাঁক ছেড়ে বলেন। হইছে থাম, তোগো এত রং লাগছে কে? ঈশা ঘুরে বলে। আরে বুড়ি, তোমার নাতি শপিং করে দিল যে, একটু তো আহ্লাদ করতেই হয়। ইয়াসির কিরমির করে বলে। যা বউ জুটে দিলা দাদি যান, আমার টাকা সব শেষ করে ধান্দায় থাকে সে সারাক্ষণ। ঈশা চোখ রাঙিয়ে বলে। কি? ইয়াসির এক ঢোকে বলে। না না, আমার বউ তো আমার রানী, তাকে রানীর মতো তো রাখতেই হবে। ঈশা মুস্কি হেসে ইয়াসিরের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে। জামাই একটা পার্সোনাল কথা আছে, চলো চলো। ইয়াসির ভ্রুকুচকে তাকায় ঈশার দিকে। ঈশা আর পাত্তা না দিয়ে ওপরে ছোটে। সোহানা বেগম ইয়াসিরকে ইশারায় বলে। যা যা। ইয়াসিরও শপিং নিয়ে ঈশার পিছু ছোটে। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে রুমি। বাইরে বৃষ্টি, ছাতা নেই। অনেক দিন পর বাইরে খেতে আসা, যদিও ঈশার সাথে আসা হতো, এখন একাই বলা চলে। তবে অসময়ে বৃষ্টি দেখে বিরক্ত হচ্ছে রুমি। এই ভারী বৃষ্টিতে রিক্সা পাওয়া তো মুশকিল, তার উপর দৌড় দেওয়ারও চান্স নেই। রুমি হেলে দুলে তাকানোর মাঝেই গম্ভীর স্বর ভেসে আসে। এই মেয়ে, এখানে কি করছো? রুমি ঘুরতেই আয়ানকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়ায়। বৃষ্টিতে ভিজে গায়ে সাদা শার্ট লেপ্টে আছে। চুলগুলো থেকে কপাল পেয়ে বৃষ্টির পানিগুলো গালে মুখে পড়ছে। কি নিদারুণ লাগছে।
রুমিকে এমন আহামকের মতো তাকিয়ে থাকতে দেখে আয়ান বিরক্ত হয়ে আবারও চেঁচিয়ে বলে, কানে শোনো না নাকি? রুমি থতমত খেয়ে বলে, না মানে এই তো খেতে এসেছি ভাইয়া। ভালো আছেন ভাইয়া? আয়ান বলে, ভালো। রাত হচ্ছে, বাসায় কি যাবে না? রুমি আনমনে বলে, বৃষ্টি কমলে তো যাব, আর না হয় থাকবো। রুমির কথার মাঝেই আয়ান রুমিকে টেনে নিজের দিকে এনে ফেলে। কিছু বোঝার আগেই সামনের একটা মেয়ে আয়ানকে বলে, আয়ান ভাইয়া, এটা কে? আয়ান থমথমে ভাবে বলে, গার্লফ্রেন্ড। আয়ানের কথা শুনে রুমির হেঁচকি উঠে যায়। আয়ান তাড়াতাড়ি সামনে থেকে পানি এনে রুমিকে অনেক কেয়ার করতে শুরু করে আর বলে, আস্তে খাও, কি হয়েছে? খারাপ লাগছে তোমার? আয়ানের কথায় রুমির কাশি আরও বেড়ে যায়। একটু পর রুমি ঠিক হলেই সামনের মেয়েটি বলে, বেস্ট চয়েস। আয়ান মুচকি হেসে বলে, ধন্যবাদ সিস্টার। মেয়েটি যাওয়া মাত্রই আয়ান রুমিকে ছেড়ে বলে, সরি। রুমি রেগে আয়ানের দিকে এগিয়ে যায়। তারপর মুখের ওপর আয়ান সেদিন রুমিকে যেভাবে বলেছিল রুমিও বলে, নেক্সট টাইম এইসবের জন্য লোক রাখবেন, যাকে তাকে এসবে জড়াবেন না। এই বলে নিজের চুল উল্টিয়ে যেতে নেয়। আর রুমির চুলের বাড়ি খেয়ে আয়ান বিরক্তিতে রুমির পানে তাকিয়ে বলে, স্টুপিড গার্ল। ইয়াসি রুমে আসা মাত্রই ঈশা বলে, ভাইয়া শোনো। কিসের ভাইয়া ভাইয়া করছিস? আচ্ছা জামাই শোনো, বলো বউ। বলছিলাম যে কি বলছিলে? আয়ন ভাই সহ হানিমুনে যাব। কি, তোর মাথা খারাপ? হানিমুন মানে জামাই বউ, বউয়ের ভাই আসলো কোত্থেকে? আরে কুল জামাই, আমি বলতে চাইছি আমি, তুমি, আয়ন ভাই আর রুমি। ইয়াসির ভ্রুকুচকে বলে, পাগল, ওরা কেন যাবে? ঈশা বলে, কট মেরে দাও না জামাই, তুমিই পারবে। না না, তোর ভাই সুবিধার লোক না। আরে আমি আছি তো, ম্যা হো না। তার মানে আজকে হানিমুন ক্যান্সেল? ঈশা মাথা নাড়ায়। ইয়াসির রেগে ব্যালকনির দিকে ছোটে। ঈশা উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করে কি করছে ইয়াসির। হঠাৎ ঈশা দেখতে পায় ইয়াসির সিগারেট জ্বালিয়েছে, ধোঁয়া উঠছে। ঈশার চটজলদি ইয়াসিরের সামনে দাঁড়িয়ে বলে, এসব কি? কতবার বলছি না ছাইপাশ খাবে না, ফেলো ফেলো বলছি। ঈশা যা, ভালো লাগছে না, আগের মতো কিছু। আর কিছু বলার আগেই ঈশা বেরিয়ে যায়। ইয়াসির ঈশার যাওয়ার পানে তাকিয়ে ফের সিগারেটে টান মেরে ধোঁয়া ছাড়তে থাকে। তখনই ঈশা একটা ছোট্ট টুল জাতীয় নিয়ে আসে আর ইয়াসিরের বরাবর রেখে ইয়াসিরের সমান দাঁড়ায়। তারপর কোমরে গুজে রাখা পারফিউম ইয়াসিরের দিকে ছড়িয়ে দিয়ে বলে, পারফেক্ট। ইয়াসির বিরক্ত হয়ে ঈশাকে দেখছে। ঈশা এরপর কিছু না ভেবেই ইয়াসিরের কলার টেনে নিজের দিকে এনে বলে, জামাই তোমাকে যদি একটা কিস করি কিছু হবে? ইয়াসির আর কিছু বলার আগেই ঈশা ইয়াসিরের ঠোঁটে আলতো চুমু দিয়ে নিচে নেমে বলে, আমার না হৃৎপিণ্ড বের হবে জামাই, আমি আর পারবো না। এই বলে ঈশা যেতে নিলেই ইয়াসির ঈশার হাত ধরে বলে, তা তো হচ্ছে না বউ, নিজের স্বার্থ হাসিল আমাকে পাগল বানালে, এবার পাগল সামলাও। ঈশা ঢোক গিলে বলে, মানে? ইয়াসির একটানে ঈশাকে নিজের কাছে এনে ঠোঁট ডুবায় ঈশার ঠোঁটে। ঈশা হাত দিয়ে ইয়াসিরকে ঠেলতে লাগে। খানিক বাদে ঈশাও থেমে যায়। ইয়াসির ঈশাকে ছেড়ে বলে, ঈশা বউ আমার, আজকে আপন করে নেই একটু, বেশি না, স্রেফ একটু প্লিজ। ঈশা বউ, আজকে আমার হবে। ঈশা নিচের দিকে তাকিয়ে হাঁসফাঁস করছে। কি বলবে? বাধা দেবে? তা কি করে করবে, যেখানে সে নিজেই অনেক আগে থেকেই ভালোবাসে সামনের মানুষটাকে। তারপরও কেমন নিজেকে গুটিয়ে নিতে মন চাইছে। মনে হচ্ছে আর কিছুটা দিন যাক, কিন্তু কি করবে এখন? না করার অপশন যে নেই। ঈশার ভাবনার মাঝেই ইয়াসির ঈশাকে ছেড়ে সামনে যেতে যেতেই বলে, ঘুমা বোন, রোমান্সের উপযুক্ত হোস নাই বুঝছে, আমিও ঘুমাবো। একটু জড়ায় ধরবার দিস, তাই হবে আপাতত। বউ তো একদিন একদিন পুরোটাই আমার হবে। আর বলে রাখি, বি রেডি ঈশা বলছেন, আই এম লিভিং নাও, রিটার্নিং ব্যাক লেটার।
সন্ধ্যাবেলা ছাদের চত্বরে গল্পের আসরে সবাই বসেছে। শুক্রবার হওয়ার দরুন আজকে সবাই ফ্রি। ঈশা ইয়াসিরের পাশ ঘেঁষে মুখে পপকর্ন দিচ্ছে আর বকবক করছে। ইয়াসির ফোনের ভেতরে ঢুকে আছে। এখানে মা, চাচি আর বউয়ের জোড়াজুড়িতে বসে আছে সে। আয়ান তো আগেই পালিয়েছে। এসব মহিলা মিত্রদের সাথে সে জীবনেও থাকবে না। সোহানা বেগম সবার কথার মাঝেই বলে ওঠেন, এবার আয়ানের একটা ব্যবস্থা করো। ঈশা বলে, রুমি আছে না, ওকে কেমন লাগে তোমাদের? সবাই এক এক করে বলে, বেশ ভালো মেয়ে, সুন্দরীও বেশ, আয়ানের সাথে মানাবে। ইয়াসির ঠেস মেরে বলে, তোমাদের মেয়েছো ছেলে থুরি বিয়ে করবে? সে তো মেয়ে দেখলেই পালায়। সোহানা বেগম পান চেবোতে চেবোতে বলে, বাড়ির কোনো ছেলে কি আর সেদে বিয়ে করবে নাকি? তোর আর ঈশার মতো আয়ানকেও। ঈশা বলে, আমি একমত বুড়ি। ইয়াসির ঈশার মাথায় গাঁটটা মেরে বলে, তুই কথা বলিস না এসব, কালচের মাঝখানে সুযোগ বুঝে কেটে পড়বে, পরে আমি আর আমার প্রাণে দাদিজান পড়মো ধরা। ঈশা বলে, মোটেও আমি এমন না, একটা প্ল্যান করেছিলাম, যাও বলবো না। এবার ইয়াসির মোচড় মেরে বলে, প্ল্যানটা বল এসব, তোর প্ল্যানে আমার বিশ্বাস আছে। ঈশা বলে, না না, তোমাদের দিয়ে হবে না। আরে বল তো এসব। ঈশা এক এক করে সব বলতে লাগে। তারপর ঈশার দাদি বলে, চমৎকার বুদ্ধি দিলি তো, কালকে থেকেই কাজ শুরু। দাদি, আমার জামাই আমি দিব না, তুমি তোমার ছোট নাতিরে আনো, তারপরও পরীক্ষা শেষ কালকে। আমার জামাইরে আমি মরল ওই নাটকে জয়েন করবার দিব না। ইয়াসির বলে, আমার শখও নাই, আমার শখও নাই এসব। ঈশা ইয়াসিরের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, শখ থাকলো মাটি চাপা মেরে দো জামাই, তুমি অনলি ইশারা চৌধুরী ইশার। ইয়াসির মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ। দুপুরবেলা খাবার টেবিলে সবাই বসে আছে। হুট করে ঈশা বলে, আমার বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেল, আমরা সবাই কিন্তু যাব, কেউ বাহানা দিও না। বাড়ির সবাই বলে ওঠে, কেন যাব না? পুরো পরিবার এসে দাওয়াত দিয়ে গেল, অবশ্যই যাব। আয়ান ভ্রুকুচকে ঈশার পানে তাকিয়ে বলে, কার বিয়ে ইস্যু? ঈশা উৎফুল্লে বলে, কার আবার? আমার বান্ধবীকে চিনো না? রুমির বিয়ে, রুমির। আয়ান চেঁচিয়ে বলে, কি? সবাই মিটিমিটি হাসছিল আয়ানের হাব ভাব দেখে। ইয়াসির বলে, তোর কি হলো? আয়ান বলে, আমি ভাবছি বাচ্চার মেয়েটা কোন নিষ্পাপের জীবনে যাচ্ছে। যাই হোক, ভালো সংবাদ পেয়ে একটু টাসকি খেলাম এই আর কি। বাড়ির সবাই আবার থমথমে হয়ে গেল। কি ভেবেছে তারা, আর কি হলো? তুই মন থেকে বলতো, আয়ন ভাইয়াকে তুই পছন্দ করিস না? ইস্যু কিন্তু। কি কিন্তু? তুই বল। করি, বাট বিয়ের জন্য। করিস যখন বিয়েতে কি সমস্যা? আরে তোর ভাই না মানুষ না, আস্ত একটা জল্লাদ, কি ধমক মারে। চুপ কর তো, বিয়ে হলে দেখবি বউ পাগল হয়ে যাবে। আমারও মনে হয় আয়ন ভাই তোকে পছন্দ করে। থাম ইস্যু, সে করবে পছন্দ, তা আমাকে অন্য কিছু বল। যা বললাম তাই, প্লিজ রাজি হয়ে যা বোন, তোরে অনেক সুখে রাখবো আমার ভাই। আমারে বিশ্বাস করস না তুই? রুমি মিনমিন করে বলে, ঠিক আছে যা। ঈশা লাফাতে লাফাতে রুমিকে জড়িয়ে ধরে বলে, মা বান্ধবী, আই লাভ ইউ ভাবি জান। রুমি বলে, কি বললি? ঈশা রুমির গাল টেনে বলে, ভাবি যান ভাবি যান। রুমি লজ্জায় বলে, যা চুপ কর। ঈশা রুমিকে হালকা ধাক্কা দিয়ে বলে, থাক থাক, লজ্জা পেতে হবে না ভাবি যা। না ভাইয়া, এটা একটু কেমন জানি, আমি পারবো না। আর দূর, শুধু প্রশংসা করবি একটু। নিজের হবু ভাবির সাথে তোমরা আমাকে পেলে। আরে ধুর, আয়ন বেটাকে জব্দ না করলে ভাবি ভাবি কি করে? কিন্তু আরে ভাইয়া, তুমি কিসের ডক্টর বলো তো, এইটুকু সাহস নাই? ইস্যু তুই চুপ কর। আমার এসব ওকে ধমকাবি না। বাবা, বউ দেখি কলেজা হয়ে গিয়েছে। ইয়াসির ঈশাকে নিজের বাহুতে টেনে বলে, তার বলতে কত সুন্দর বউ আমার ঈশা বউ। ইজান বলে, প্লিজ তোমাদের রোম্যান্স তোমাদের রুমেই করো। ছি। ঈশা আর ইয়াসির হা করে ইজানের যাওয়ার দিকে তাকিয়ে
ছোট ভাইয়ের থেকে লজ্জা পেয়ে বেচারা ইয়াসির ঈশাকে রেখে বেরিয়ে যায়। ঈশা ভ্যাবলাকান্তের মতো বলে, এটা রোমান্স? সকাল সকাল রুমি এসেছে। রুমিকে দেখেই ইজান বলে, কেমন আছো মিস? রুমি বলে, এই তো ভাইয়া, আপনি? ইজান ফ্যাসাদে পড়ে বলে, তোমাকে দেখে ভালো হয়ে গেলাম, তুমি বেশ মিষ্টি মেয়ে। বাড়ির বড়রা না থাকায় এতটুকু অনেক কষ্টে ইজান বলে। ইজানের কথা শুনে আয়ানের কাশি উঠে যায়, যা দেখে ইয়াসির ঈশাকে চোখ টিপ মেরে দুজন মুচকি হাসে। ঈশা বলে, ভাইয়া, সামনে আমার এই বান্ধবীরই বিয়ে। ইজান বলে, তো কি একটা বিষয় জানিস তো ইস্যু, কপালের লেখন খণ্ডানো যায় না। সামনে ঝড় বৃষ্টির মোকাবেলা করতে পারলে তবে না রোদ দেখব। আয়ান বিরক্ত বলে, ইজান, এক্সাম দিয়ে তোর মাথা গেল নাকি? কী সব বলছিস? ইজান বলে, কি সমস্যা ভাইয়া, তোমার অসুবিধা হচ্ছে নাকি? আয়ান থতমত খেয়ে বলে, আমার কি অসুবিধা আবার? ইজান বলে, তাহলে চলো ছাদে যাই, আমরা 3 জন গল্প করি। ঈশা বলে, হ্যাঁ হ্যাঁ, চল চল। আয়ান সরু দৃষ্টিতে রুমিকে একবার দেখে নিয়েছে। এখন ওদের গল্পের কথা শুনে বেচারা পা শিরশির করছে ওদের কথা শোনার জন্য। এদিকে ইয়াসির বলে, চল আমরা ছাদে যাই, এখানে আর কি করব? আয়ান নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে, না না, তুই যা, আমি যাব না। ইয়াসিরও আর জোর না করে যেতে দেয়। বেচারা আয়ান মনে মনে বলে, আরেকবার বললেই তো রাজি হয়ে যেতাম। আয়ান বুঝতে পারে ইয়াসির আর ডাকবে না, তাই আয়ান নিজে দৌড়ে ইয়াসিরের কাছে এসে বলে, চলে আয়। ইয়াসির বাঁকা হাসে আয়ানের কাণ্ডে। ছাদে বসার জন্য খুব সুন্দর একটা স্পেস রয়েছে। রুমি, ঈশা আর ইজান বসে বসে মিটিমিটি হাসছে, কথা বলছে। আয়ান বারবার রুমিকে দেখছে আর ইজানকে। বেচারা কি হলো সে নিজেও জানে না, মন চাইছে শুধু ইজানকে একটা আছাড় মারতে। ইয়াসির বলে, ওদিকে যাবি নাকি? তাকিয়েছিস কেন? আয়ান থতমত খেয়ে বলে, কই না তো। ইয়াসির বলে, বাইরে চান্স তুই রুমিকে লাইক করিস? আয়ান তাচ্ছিল্যের সুরে বলে, দূর, আমি আর ওই বাচাল মেয়ে কখনোই না। বলে আয়ান রুমির দিকে তাকায়। কি সুন্দর হাসছে মেয়েটা, এত সুন্দর কই আগে তো এমন লাগেনি। এখন ইজানের পাশে দেখে বেচারা জোরে জোরে দম ছাড়ছে। এরপর আয়ান রেগে নিচে নেমে যায়, নিজেও বুঝতে পারছে না কি কি হচ্ছে। আয়ান যাওয়া মাত্রই ইয়াসির চিল্লিয়ে বলে, ঈশা বউ, তোর ভাই এই ম্যাচেস তুঙ্গে, এবার কাজ হয়েছে ফাটাফাটি। ঈশা লাফাতে লাফাতে ইয়াসিরের কাছে গিয়ে বলে, তার বলতে? এদিকে ইজান বলে, ভাবি তুমি আমার বোন, তুমি রাগ করো না, কিন্তু আমি পড়েছি ফান্দে, এখন কান্দি কষ্টে। রুমি হেসে বলে, আমি জানি ভাইয়া। আজান রুমে এসে শাওয়ারের জন্য চলে যায়। তার মেজাজ এমনিতেই গরম থাকে, তার উপর 2 দিন যাবত তার অবস্থা আরও বেগতিক। বারবার কানে ভাসছে রুমির বিয়ে, রুমির বিয়ে। আয়ান মনে মনে বলে, মেয়েটার বিয়ে করতে হবে কেন? বেয়াদব মেয়ে, কেন বিয়ে করবে? সপ্তাহখানেক পেরিয়ে যায়, সবাই নানাভাবে চেষ্টা করেও আয়ানের ভাবগতি ধরতে ব্যর্থ। সবাই এতটুকু বুঝেছে আয়ান রুমিকে পছন্দ করলেও মুখ ফুটে বলবে না। এদিকে ইয়াসির এই কদিনে নিজের বাবার সাথে বিজনেসে বসেছে। ইয়াসির টেবিলে বসে বসে কিছু কাগজপত্র মনোযোগ দিয়ে দেখছিল আর সাইন করছিল। তখনই ঈশা লাফাতে লাফাতে ইয়াসিরের গলায় হাত ঝুলিয়ে বলে, জানেমন কি করো? ইয়াসির বলে, কাজ করছে, এখন সর, পরে আসিস। ঈশা তো যাওয়ার পাত্রী না। ঈশা বলে, এসব রাখো, বউ আগে তারপর কাজ। জানোই তো কাজ হারালে কাজ পাবে, কিন্তু বউ হারালে। ঈশার কথার মাঝেই ইয়াসির বলে, আরো বউ পাবো আমি জানি, তবে আমার আর লাগবে না। ইয়াসিরের কথা শুনে ঈশার মাথা যায় গরম হয়ে। ইয়াসিরের গলা চেপে ধরে ঈশা বলে, খুব শখ না বউয়ের? থাকো বউ ছাড়া, আমি গেলাম। ইয়াসির কিছু বলতে গিয়েও বলতে পারল না, এমনিতেই রেগে আছে। এখন কি না কি বলবে
একদম ছিটকে উঠবে। তবুও একটু সাহস নিয়ে ইয়াসির মিনমিন করে বলে, এ বয়সে এসে বউয়ের অত্যাচার আর সইতে পারি না মাবুদ। কই বাচ্চা কাছে ঝামেলা দিন পর করবো তা না, কপালে তুমি বাচ্চা বল জুটিয়ে দিলে। হায় পুরা কপাল আমার। ইয়াসিরের কথায় ঈশা মুখ ভেঙিয়ে চলে যায়। ইয়াসির একবার জোরে ডেকে ওঠে, ঈশা বউ আমার। তখনই রুমে আয়ান আস্তে আস্তে বলে, তোর বউ চলে গিয়েছে ভাই। ইয়াসির দম ছেড়ে বলে, হঠাৎ শালাবাবুর আগমন যে? আয়ান বলে, সিরিয়াস কিছু বলতে এসেছি। ইয়াসির ঘুরে তাকায় আয়ানের দিকে, তারপর বলে, জি বলুন শালাবাবু, তবে দয়া করে আপনারা ভাই বোন মিলে মধুর কথা বলবেন, এত তেতো আমি সইতে পারি না। আয়ান বিরক্ত হয়ে বলে, আমার কি বিয়ে করা উচিত? ইয়াসির কাঁচতে কাঁচতে বলে, কে? আয়ান বলে, তেমন কিছু না, নিজের কাজ কর, আসি। আয়ান শোন। আয়ান আর কথা না বলে বেরিয়ে যায়। ইয়াসিরের মাথার উপর দিয়ে সব গেল। না বউকে না শালাকে, কাউকে পোছার উপায় নেই। সব এক জাতের, মাঝখানে বেচারা এক সাইনবোর্ড। রাতের বেলা ঈশা বিছানার একপাশে শুয়ে রয়েছে। ইয়াসিরকে বলে দিয়েছে টাচ করলে হাত কেটে দেবে। ইয়াসির একবার দুবার ট্রাই করলেও তার পেতনি মার্কা বউ এখন মাঝখানে তার সতীন হিসেবে কোলবালিশ রেখে দিয়েছে। ইয়াসির ওপাশ ফিরে বলতে লাগে, মরুভূমির মতো হয়ে আছে বুকটা, কারো চোখ পড়ে নাই হাহাকারটা। ঈশাও বিরক্ত হয়ে বলে, মরুভূমিতে বৃষ্টি নামে না, এ কথা কি জানে না বুকটা? ইয়াসির দাঁত কেলিয়ে ঘুরে বলে, পাশে সুন্দর রমণী বউ, মনটা কেমন করছে বউ বউ। ঈশাও বলে ওঠে, মনের মাঝে লাগাও বেড়া, নয়তো মেরে দিব তার কাটা। ঈশার সাথে না পেরে ইয়াসির হাঁপ ছেড়ে বলে, ধুর ছাই কপাল মোর, এ জীবন আর রাখি না মই। ঈশা হাসতে হাসতে বলে, সামনে আছে তুরাগ নদী, গিয়ে ঝাঁপ মারো দেখি। ইয়াসির এবার দাঁতে দাঁত চেপে বলে, মরতে বলছিস? ঈশা ভেঙিয়ে বলে, না না, স্বামীর চাওয়াকে মর্যাদা সহিত বরণ করে সাহায্য করছি। আহা, স্বামী ভক্ত বউয়ের চাঁদ মুখখানা দর্শন না করলে মরে যাবো দে। ঈশা উঠে বসে বলে, চুপচাপ ঘুমাতো। ইয়াসির এবার উঠে কোলবালিশটা ফেলে ঈশাকে টেনে নিয়ে বলে, ঘুমাবো, একদম চালাবি না, নয়তো জ্যান্ত পুঁতে ফেলবো। ঈশা কিছু বলার জন্য নিজের মাথা তুলতেই ইয়াসির চট করে ঈশার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। বেচারি নড়াচড়া করেও লাভ হয় না। মিনিট বাদ ঈশাকে ছেড়ে ইয়াসির গুনগুন করে বলে, তোমাকে ছাড়ায় আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না যে রূপ কথা তোমাকে শোনাই। সকাল সকাল সবাই তড়িঘড়ি করে রেডি হচ্ছে। বাড়ির সবার হালচাল আয়ান এক কোণায় বসে দেখছে। আয়ান একবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, মেহমান আসবে নাকি কোথাও যাবে। আয়ানকে কেউ পাত্তাও দেয়নি। এদিকে বাড়ির সবার গেট আপ একদম বিয়ে বাড়ির জন্য। সবার তোড়জোড় শেষ হলে সবাই দাঁড়ায় আয়ানের সামনে। আয়ান হকচকিয়ে সবার দিকে তাকালেই ঈশা বলে, তৈরি হয়ে এসো ভাইয়া, তোমার রুমে যে ড্রেসটা আছে আমি চয়েস করে কিনেছি, তুমি না পরলে খারাপ হবে কিন্তু। আয়ান বলে, সব ঠিক আছে, কিন্তু যাবেটা কই? ইয়াসির বলে, আগে রেডি হয়ে আয়, তারপর বলবো। আয়ান নিজের মাথা চুলকাতে চুলকাতে ওপরে যেতে যেতে দু এক পলক পেছনে ফিরে বাড়ির সবার হাঁপা বোঝার ট্রাই করছে, কিন্তু না, কিছুতেই তার মাথায় কিছুই আসছে না। সবাই বেশ হাসি খুশি। এদিকে ইয়াসির হাতে হাত রেখে ঈশা দাঁড়িয়ে বলছে, বাবা, আমার জামাইকে তো যা লাগছে না, পুরোই মাখন মাখন। ইয়াসির ভ্রুকুচকে বলে, এসব আবার কি? সারা জীবনে হ্যান্ডসাম সহ কত কিছু শুনে আসলাম, এখন বউ মাখন মাখন করছে। আরে জামাই, এটা আমার পেয়ারের ডাক, বুঝছো? সবার কথার মাঝে আয়ান নেমে আসে। পরনে কালো স্যুট বুট, একটু জামাই জামাই ভাব। আয়ান এবার সবার দিকে তাকিয়ে বলে, এবার বলো কোথায় যাচ্ছি? সবাই বলে ওঠে, রুমির বিয়েতে যাচ্ছি।
এটা শুনে আয়ানের হাত আপনা আপনি নিজের বুকে চলে আসে। আয়ান বলে, আমি না গেলে হয় না? ইয়াসির আয়ানের কাঁধে হাত রেখে বলে, আরে শালাবাবু, তুমি তো মেন ক্যারেক্টার, আমি হলাম আজকের চিকেন সাইড। আয়ান বলে, কী সব বলছিস? আমার মুড নেই, আমাকে ছাড়। সবাই বলে, না না, কোনো ছাড়াছাড়ি নেই, চলো চলো। সবার জোরাজোরিতে আয়ান চলে আসে। এদিকে রুমিকে আয়ানের সাথে ম্যাচিং একটা লেহেঙ্গা পরানো হয়েছে আর একটা সুন্দর লুক দেওয়া হয়েছে। সবাই একে একে রুমির সাথে দেখা করে যাওয়ার পর আয়ানও আসে। আয়ান থমকে যায়, সামনে দাঁড়িয়ে তার অজানা কাছের কেউ। আয়ান আস্তে আস্তে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। আয়ানের কথায় রুমি লাজুক হাসে, যা আয়ানের নজরেও পড়ে। আয়ান সব ফেলে বলে, তা সে ভাগ্যবানটা কে যে তোমার মতো বাচালনিকে বিয়ে করছে? রুমি ঘুরে বলে, আছে একজন। আয়ান স্মিত দম ছাড়ে, তারা সহ্য হচ্ছে না। আয়ান বেরিয়ে যেতে নিলেই রুমি বলে, আয়ন ভাইয়া শুনুন। আয়ান থমকে দাঁড়ায়, তবে পেছনে ফেরে না। রুমি বলে ওঠে, আমি আপনাকে ভালোবাসি আয়ন ভাইয়া। আয়ান চমকে উঠে পেছনে ফুরে। রুমি মুখে হাসি বিদ্যমান, তবে নাজুক। আয়ান বলে, খানিক বাদে তোমার বিয়ে রুমি। রুমি আয়ানের দিকে এক পা এগিয়ে বলে, আপনি কি আমাকে পছন্দ করেন না? আয়ান নীরব হয়ে যায়, তারপর বলে, না, আমি করি না, আমি তোমাকে। আয়ানের কথার মাঝেই রুমি বলে, কিন্তু আমি তো করি। আয়ান বলে, সময় নেই, এসব ভুলে যাও। সময় আছে, আমাকে রেখে দিবেন প্লিজ। রুমির অভিনয়ে যেন আয়ানের মন গলল না। আয়ান বলে ওঠে, আমি ভালো মানুষ না, তুমি আমাকে যা দেখো আমি তেমন না। আপনি যেমনই হন, শুধু আমার হন আয়ন ভাইয়া। আমি সবটা দিয়ে আগলে রাখতে জানি। তুমি মেয়ে বড্ড বোকা, আসল নকল চিনতে বড্ড কাঁচা। আসল নকল দিয়ে কি হবে যদি তাতে মায়াই না থাকে? তুমি সত্যি বাচাল মেয়ে, নিজের ভালো কে না বুঝে। আমি সেই ভালো চাই না যেখানে আপনি আয়ান না থাকবে। তুমি যদি আমাকে সত্যি চাইতে তবে কি এদিন দেখতে হতো? রুমি কিঞ্চিত হাসে, তারপর থেমে জোরেই হেসে বলে, আমার হবেন আপনি। আয়ান বলে, সম্ভব না। রুমি না থেমে আবারও বলে, বিয়ে করবেন আমায়? আয়ান ঘুরে বলে, সময় নেই। আয়ান বেরিয়ে যাওয়ার আগেই ঈশাসহ সবাই রুমে এসে বলে, কাজী আসছে। আয়ানকে ইয়াসির চেপে ধরে বলে, রুমি সিস্টার, সরি, আমার শালাবাবু বড্ড ঘাটতার। আজকে থেকে ওর দায়িত্ব কিন্তু তোমার। একটু ঘাটটা সোজা করে দিও তো। আয়ান হতবাক হয়ে বলে, কি হচ্ছে এসব? ঈশা বলে, কিছু হয়নি ভাইয়া, তবে এখন হবে। আয়ান তড়িঘড়ি করে বলে, আমার যেতে হবে। ইজান এসে বলে, ভাবি না নিয়ে যাব কি করে? বিয়ে করে তো ভাবি সহ ফিরব। আয়ান এবার আন্দাজ যা করার করে ফেলে। তারপর ঈশার কান ধরে বলে, নিশ্চিত ইস্যুর পাকনামি সব। ইয়াসির আয়ানের হাত সরিয়ে বলে, খবরদার, আমার ঈশা বউকে কিছু বলবি না, একটা মাত্র বউ আমার। সবাই হেসে ফেলে ইয়াসিরের কথায়। খানিক বাদে আয়ান আর রুমির বিয়েও সম্পূর্ণ হয়। আয়ান বারবার রুমির দিকে আর চোখে তাকাচ্ছিল, তা দেখে ইয়াসির বলে, শালাবাবু দেখে এখনই বউকে চোখে হারাচ্ছে, না জানি সামনে আরো কত কি দেখবো। ইয়াসিরের কথায় আয়ান দাঁত চেপে বলে, নিজের বউটাকে দেখে রাখ, অন্যের উকালতি না করে, নয়তো তোর বউ হাওয়া হয়ে যাবে। ইয়াসিরের খেয়াল আসে আশেপাশে ঈশা নেই। ইয়াসির এক লাফে দাঁড়িয়ে বলে, তাই তো, আমার ছোট্ট পাখির ছানা বউটা কই গেল? একটাই বউ আমার। এসা বউ, কই তুমি? এসা। ইয়াসিরের পাগলামো দেখে আয়ান আর রুমি একসাথে হেসে ওঠে। এসা বউ, কই গেলি? ইয়াসির ঈশাকে ডাকতে ডাকতে সামনে গিয়ে চুপ হয়ে যায়, কারণ রুমেদের বাড়ির সবাইও সেখানে। বেচারার খেয়ালই নেই এটা নিজের বাড়ি না। সবাই ঈশা আর ইয়াসিরের দিকে তাকিয়ে, আর ঈশা রেগে ইয়াসিরকে দেখছে। ইয়াসির লজ্জার ভয়ে এক ঢোক গেলে উল্টো হাঁটা ধরে। ঈশা কোনো মতো কথা শেষ করে ইয়াসিরের সামনে দাঁড়িয়ে বলে,
কি সমস্যা তোমার? বাড়িতে বউ বউ মানা যায়, এখানেও? আরে বউ, আমার খেয়াল ছিল না, তাই তুই এখন আমাকে বকবি? বকাবকি তো দূরের কথা, তোমাকে আমার মারতে মন চাইছে। বেঁচে গেলে, কেননা আমার বিয়ে করা জামাই যে তুমি। আচ্ছা শোন, বাসায় ফিরবি না নাকি? আর 30 মিনিট অপেক্ষা করো, একটু বিদায় নিবে, কান্নাকাটি বুঝোই তো। না রে বউ, আমি কেমনে বুঝবো? আমার বউ আনতে তো এত প্যারা লাগে নাই। আমার মির্জাফর বাপে বিষের বোতলে পানি আনছে, আর তোর মতো সুন্দরী বউ জুটাই দিছে। ঈশা বলে ওঠে, তোমার 7 কপালের ভাগ্য, আমার মতো বউ পাইছো। এমন ভাগ্য জানি আর কারণ না হয়। কি বললে? মানে এমন ভাগ্য আর কারণ না হোক, তুই শুধু আমার থাক, তোর মতো কেউ না হোক। আমি জেলাস, বুঝছ? ভুল বুঝিস না আবার। ঈশা চোখ রাঙিয়ে বলে, ওভার স্মার্ট সেজো না জামাই, তোমার বউ কিন্তু কম না। না না, তা কখন বললাম? বউ আমার, লাভ ইউ বউ, আসো চুম্মা দেই। ঈশা রেগে গজগজ করতে করতে বলে, শরম লজ্জা সব কোথায় গিয়েছে কে জানে, অসভ্য হচ্ছে দিন দিন। ঈশার যাওয়ার পানে তাকিয়ে ইয়াসির ঠোঁট কামড়ে হাসতে থাকে। মাগো, এমন আডার বস্তা আসলো কোথা থেকে? ডক্টরের আগে পেশেন্ট হয়ে গেলাম। এক্সকিউজ মি, চোখকে বাসায় রেখে এসেছেন? নিজের ভাই আর নতুন ভাবিকে দেখতে রুমে যাওয়ার আগে হুট করেই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পা পিছলে ইজান ফ্লোরে পড়ে যায়। মেয়েটির কথা ইজান চোখ তুলে তাকিয়ে দেখে চিকন একটা মেয়ে, চোখে চশমা, ড্যাব ড্যাব করে ওর দিকে রেগে তাকিয়ে, গায়ে ভারী ডিজাইনের 3 পিস পরা, কালো রঙের, বেশ মানিয়েছে। ইজান অস্পষ্ট স্বরে বলে ওঠে, তামিজ, আমি নয়তো বাসায় চোখ রেখে আসলাম, আপনি কোথায় রেখে এসেছেন? শ্বশুরবাড়ি রেখে এসেছি। না হ্যাঁ। এরপর মেয়েটি যেতে নাই। ইজান ফ্লোরে বসেই বলে, রুচি এত খারাপ হলো কবে থেকে? অন্যের জিনিসে নজর গেল, ছি। তখনই ইয়াসির বলে, কি ফিসফিস করছিস বসে বসে? এমন কিছু না ভাই, তোমাদের তো 16 কলা পণ্য, আমি বেচারা খালি হাতে একদম শূন্য। বুঝিয়ে বল। তুমি আমার বড় ভাই না? কেন, সন্দেহ আছে? আরে না। তাহলে? তাহলে আবার কি ছোট ভাইয়ের মেডিকেল ক্লাসে তুমি এসো না, যাও যাও। ইয়াসির দাঁত কটমট করে বলে, আমার লিরিক্স আমাকে ব্যাক? লিরিক না ডায়লগ? সেম বাট ডিফারেন্ট। ওদের কথার মাঝেই আয়ান, রুমি সহ সবাই বেরিয়ে আসে। রুমের পাশে সেই চশমা পরা মেয়েটিও কাঁদো কাঁদো হয়ে আছে। ইজান ঈশাকে বলে, ওই চাশমিশটা কে রে? ঈশা বলে, আরে এটা তো আয়ন ভাইয়ের একমাত্র শালিকা রিমি। বড় বোনের আগে ছোট বোন বিয়ে করে ফেলেছে, লাভ কিস নাকি রে? ও ভাই, ও বিয়ে করবে কেন? এবার এডমিশন আছে। ইজান মনে মনে বলে, ও বিআইন সাহেবা, তাহলে ডস মারলে? আচ্ছা দেখাচ্ছি মজা। রুমিকে বিদায়ের সময় রিমির কানের কাছে ইজান গিয়ে বলে, এত কান্না করবেন না চাশমিশ বিয়ান সাহেবা, আপনাকে কান্না করলে যা সুইট লাগে না, কি বলবো। রিমি ঘুরে ইজানের দিকে তাকাতেই ইজান শটান হয়ে দাঁড়িয়ে যায়। রিমি রেগে তাকায়। তখন ইজান একটু নিচু হয়ে বলে, রাগলেও মারাত্মক দেখে। রিমি এবার নিজের হিল দিয়ে ইজানের পা বরাবর বসিয়ে বলে, ও তাই নাকি বিয়াই? ইজান দাঁত চেপে বলে, তেজ ভালোই, তবে হাল ছাড়ছে না। আপনি তো আবার বিবাহিত, চাইলে পরকিয়া করাই যায়। রাজি থাকলে নক দিয়েন। আমার এফবি বলে দিচ্ছি, ইয়ান চৌধুরী, আর ঠিকানা আপনার মনে। আপনারটা বলবেন? রিমি বিরক্ত হয়ে বলে ওঠে, জি জাহান্নামে। আস্তাগফিরুল্লাহ। নাটক। আরে না, সিনেমা। অসভ্য। আরে না, সভ্য। বেয়াদব লোক। আরে না, অনলি ইউ। স্টুপিড। ইজান এবার হেসে বলে, আপনার সাথে পারবো না। আসবেন কিন্তু আমাদের বাসায়, ডিয়ার চাশমিশ বিয়ান। অবশ্যই খাম্বা বিয়াই। হোয়াট? হোয়াটএভার, বাই বাই। আয়ান আর রুমির জন্য আয়ানের রুমটা ঈশা, ইজান আর ইয়াসির মিলে সাজাচ্ছিল। সাজাতে সাজাতে ঈশা বলে, আমার কপালে একটা বাসর ঘরও জুটলো না, বিয়ে হয়ে গেল 6 মাস। এটা কি মানা যায় জামাই? ইয়াসির বলে,
বিয়ে তো করলাম গট খেয়ে, আবার বাসর। 1 মিনিট, বাসরে কি করে বউ? তোর তো টাচ করলেই। আর কিছু বলার আগেই ইজান বলে, আমিও একটা মানুষ, সব সময় তোমাদের রোম্যান্স আমার সামনেই কেন যাচ্ছে তাই? থাকো তোমরা, ছি। ঈশা আর ইয়াসির একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। খানিক বাদে যে যার রুমে চলে আসে। রুমি বসে আছে। তখনই আয়ান রুমে আসে। আয়ানের অস্তিত্ব টের পেয়ে রুমি একটু থমকায়। আয়ান সোজা রুমির সামনে বসে বলে, প্রপোজের সময় তো আপনাকে লজ্জা পেতে দেখলাম না, এখন এত লজ্জা আবার চুপচাপ? রুমি বলে, কই কই কি লজ্জা পাচ্ছে? তার মানে লজ্জা পাচ্ছ না? রুমি এবার পাশের দিকে নজর ফেরায়। আয়ান রুমির দিকে তাকিয়ে বলে, বিয়েটা করার কারণ হলো তুমি অন্য কাউকে বিয়ে করলে আমার ভালো লাগবে না, স্রেফের জন্য। রুমি ভ্রুকুচকে বলে, ও তাহলে আমি ঈশার কাছে চলে যাই, থাকুন আপনি। এই বলে রুমি যেতে নিলেই আয়ান রুমির হাত টেনে নিজের কাছে এনে বলে, তবে কারণ আর একটা আছে, একা একা ঘুমও আসে না। ছাড়ুন বলছি, আমি আপনার সাথে থাকবো না। ঠিক আছে, তুমি নাই থাকতে পারো, তবে আমার তো থাকতেই হবে। অনেক ধকল গেছে ডার্লিং, এবার ঘুমোতে দাও, নয়তো সারা রাত নির্ঘুম কাটানোর প্ল্যান থাকলে বলে দাও। রুমি আর কিছু বলবে, আয়ান বলে, এই গোলাপি রঙা ঠোঁটটায় লাল রং লাগিয়েছো কেন বলো তো? রুমি নিষ্পলক তাকিয়ে লোকটার মধ্যগতি বোঝা বড় তাই। আয়ান একটু রুমির দিকে ঝুঁকতেই রুমি আয়ানকে ধাক্কা মেরে বলে, সরুন, ফ্রেশ হব। বেচারি লজ্জায় পালাতে চাচ্ছে, এই ভেবে আয়ান স্মিত হাসে। দেখ ঈশা, তোকে আমি আর তুই তুই বলবো না। সাত সকালে তোমার আবার কি হলো? কি আবার হবে, প্রেম টেম জাগলে তো উপায় নেই। এই বলে ইয়াসির ঈশার চারপাশে ঘুরতে ঘুরতে বলে, বোঝে না রে বোঝে না, বউ আমার বোঝে না, বোঝে না রে বোঝে না। ঈশা কোমরে হাত দিয়ে ইয়াসিরের দিকে চোখ রাঙাতেই ইয়াসির থেমে বলে, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়, যার সূচনা আছে শেষ নেই। তুমি আমার আমরণ ভালোবাসা, হৃদয়ের একাংশ, জীবনের অর্ধাঙ্গিনী। এ জীবনের দীর্ঘ গন্তব্য তোমায়, তুমি রক্ষায় রাখতে চাইব। সকাল সকাল সবাই টেবিলে বসে নাস্তা করছে। এদিকে ইজান সবার পরে টলতে টলতে আসে। সবার নজর ওর দিকে। যেই ছেলে সবসময় সবার আগে খাবার টেবিলে থাকে, সব বিষয়ে পারফেক্ট, তার আজকে কি হলো? ইজান সবার নজর এড়িয়ে রুমি আর ঈশার মাঝে বসে বলে, ভাবিরা এভাবে না তাকিয়ে খেতে দিন। ইয়াসির পাশ থেকে ব্রেড নিতে নিতে বলে, নিজের বউ এনে নে, পরের বউ দিয়ে কতদিন? ইজান কটমট করে বলে, দাও এনে, আমি তো রাজি আছি। বলতে বলতে বাড়ির সবার দিকে নজর যায় দুই ভাইয়ের। ঈশা বিড়বিড় করে বলে, এই জন্মে শরম লজ্জা আর হবে না। সবার খাওয়ায় মনোযোগ দেখে ইজান রুমির কানের কাছে ফিসফিস করে বলে, ভাবি, তোমার বোনের আইডির নাম কি? ইজানের কথায় রুমি থতমত খেয়ে বলে, কেন? ইজান বলে, আরে বলো না। রুমি বলে, রিমি তো। ইজান বলে, জানো ভাবি, কাল সারা রাত তোমার চাশমিশ বোনের আইডি খোঁজে আমার এই হাল। সে আসার সময় বলেছে তার আইডি পেলে ট্রিট দিবে, একটু হেল্প করবে? ইজানের কথায় রুমি কিছু বলবে কি, আয়ান বলে, বড় মা, তোমার ছোট ছেলেও কিন্তু বড় হয়ে গিয়েছে। ইজান ঘাবড়ে যায়। আয়ান কি শুনে ফেলল নাকি? তাই তাড়াতাড়ি উঠে বলে, শেষ আমার। আয়ান বলে ওঠে, দাঁড়া ভাই, এত তাড়াতাড়ি শেষ? ইজান তড়িঘড়ি বলে, না না, হয়ে গেছে হয়ে গেছে। ইজান যাওয়া মাত্র আয়ান হাসতে হাসতেই বলে, তোমাদের ছেলে আমার শালির প্রেমে হাবুডুবু খাচ্ছে কিন্তু। ইয়াসির বলে, বাবা, একজনের পর একজন। ঈশা খাওয়া বাদ দিয়ে বলে, সত্যি ভাইয়া, তুমি শিওর? আয়ান বলে, তোর ভাবিকে জিজ্ঞাসা কর। রুমি মুচকি হেসে বলে, হয়তো। সন্ধ্যার দিকে ইয়াসির এসে দেখে ঈশা সাজছে। ইয়াসির হুট করে ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তা বউ, কোথাও গিয়ে যাবেন নাকি? ঈশা ঘুরে বলে, না না, একমাত্র জামাই রেখে কোথায় যাব? ইয়াসির বলে, তাহলে এবার তো আমার হানিমুন পাক্কা, কালকে যাব। আমি রায়ন তো সব রেডি করেই আসলাম।
ঈশা ইয়াসিরকে ছাড়িয়ে বলে। এটা ঠিক না। ইয়াসির দাঁতে দাঁত চেপে বলে। এবার বাহানা দিলে ঈশার বাচ্চা। ঈশা চোখ রাঙিয়ে বলে। কি করবে মিস্টার ইয়াসির চৌধুরী? ইয়াসির মিনমিন করে বলে। কিছুই করব না, কারণ আমি তো জানি আমার বউ না করবে না। ঈশা চুল বাঁধতে বাঁধতে বলে। তুমি ভুল জানো, ইজান ভাইয়ার বিয়ে না হলে কোথায় যাব না, সবাই একসাথে যাব। ডিসিশন ফাইনাল। ইয়াসির চিল্লিয়ে বলে। কে? ওই পাশে রুম থেকে আয়ানও চাচাতে চাচাতে চলে এসে ঈশাদের দরজায় নক করে। ইয়াসির বেরিয়ে বলে। কি ভাই, তোর বোন আমার বুকে ছুরি মারলো, তুই কোথায় মারবি এবার? আয়ান বলে। আমি ছুরির আঘাত খেয়েই আসলাম। ইয়াসির ভ্রুকুচকে বলে। তোর আবার কি হলো? আয়ান আফসোসের সুরে বলে। বউ বলেছে 3 ভাই, 3 বউ হবে, 2 বউ নিয়ে জমবে না, তাই হানিমুন ক্যান্সেল। ইয়াসির কাঁদো কাঁদো হয়ে বলে। জানিস এগুলোর পিছনে কার হাত? আয়ান আর ইয়াসির বেরিয়ে যায়। ওইদিকে রুমি এসে বলে। তোর ভাই এমন পাগলামি করছে কেন? হানিমুন না করলে মনে হয় মরেই যাবে। ঈশা বলে। আমিও জানি না আমার জামাইকে আজকে পাবনায়ও এডমিট করতে পারি। বাদ দাও তো, আগে ইজান আর রিমির সেটিং কত দূর জানো? রুমি বলে। ফোন নাম্বার দিলাম তোর কথায়, বুঝতে পারছি না কি হবে। ঈশা বলে। টেনশন নিস না, রিমিও হ্যাপি থাকবে। ইজান ভাই কেমন তুই তো জানিস। কালকে ওদের ডেট ফিক্সড, এমনভাবে করব সোজা কাজী অফিস। এই বলে দুজন হাই ফাইভ করে। একজন নিজের ভাইকে, আরেকজন নিজের বোনকে কট খাওয়ানোর বান্দায় আছে। ইজানের রুমে দরজায় আড়ি পেতে ইয়াসির আয়ান দাঁড়িয়ে। এদিকে ইজান রিমির নাম্বারে কল লাগিয়ে কতক্ষণ যাবৎ পটানোর জন্য লেগেছে কে জানে। ইয়াসির বলে। কি ফিসফিস করছে বলতো? আয়ান বলে। জানি না, নিজের বউ নেই আরেকজনের বউকে যত সব বদবুদ্ধি মেরে বসে আছে। তখন ঈশা আর রিমি ওদের পেছনে দাঁড়িয়ে বলে। কি করছো তোমরা? ওরা দুজন তো ঘাবড়ে গিয়ে রুমি আর ঈশার মুখ চেপে দূরে নিয়ে এসে বলে। ঈশা বলে। তোমাদের একটা খাসা প্ল্যান দিতে এলাম। ইয়াসির বলে। কাজ হবে তো? ঈশা বলে। বিশ্বাস হয় না? ঠিক আছে, বললাম না। ইয়াসির ঈশার হাত ধরে আটকিয়ে বলে। আরে না না বউ, তুই বল। ঈশা তারপর বলা শুরু করে। এরপর 4 জন মিলে ইয়াহু বলে চিল্লিয়ে ওঠে। এদিকে ইজান। বিআইন সাহেবা, আপনি কি ঝাল খান? কেন বলুন তো? তাই তো, আপনার চোখ দুটো এত ঝাল, সেই কালকে তাকালাম ঝালে, এখন আমার বুক ঝালাপালা করছে। বিআই ফ্ল্যাটিং স্কিল কোন ইউনিভার্সিটি থেকে শিখেছেন? আরে কি যে বলো না, তোমাকে দেখলে ফ্ল্যাটিং না, সোজা বিয়ে করতে মন চায়। তাই বুঝি? বিআইন সাহেবা। আচ্ছা বিআইন, একটা প্রশ্ন করি? করুন। আপনি এমন কিউট কেন? রিমি হাসতে হাসতে বলে। মোম পাননি, গলে যাব? ইজান বলে। বলবেন কেন বিআইন, আপনি তো আগুন, তারপর আপনার রূপের যা গরম, আমি গলে যাচ্ছি কেমন। ডাক্তাররা এমন শায়েরি জানা ছিল না। ডক্টররা সবই জানে বিআইন, শুধু আপনার মনটা দিয়ে দেখুন, একবারে সার্জারি করে নিজের নাম বসিয়ে দিব। এতই সহজ রিমির মন পাওয়া? সহজ তো আমার মেডিকেলের কোনো সাবজেক্টই না, তবুও কেমন কেমন পাশ করি, আপনার মনও কেমন কেমন করে পেয়ে যেতে পারি। মিস্টার ইয়ান চৌধুরী, অতিভক্তি না চোরের লক্ষণ। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আপনি তো ধরা পড়েছেন। তার মানে আপনার মনটা চুরি করে নিয়েছে? তা কখন বললাম? চোরের আখ্যা দিলেন তাই ধরে নিলাম। আপনি কি? আমি কি? আপনার ভালো না। বাট তুমি তো সেই ভালো। ফোন রাখুন। কালকে দেখা করবে আগে বলো। করলাম। কোথায়? টেক্সটে জানাবো, বিকেলে রেডি থাকবেন। ওকে জানেমান। কি মানে বিআইন সাহেবা? বাই। আচ্ছা। তারপর ফোন রেখে ইজান খুশির ঠেলায় দেবদার গান অন করে লাফানো শুরু করে। গান ছিল এই বুকের মাঝে আগুন জ্বলে, নিভিনারে জল ছিটালে। সকাল সকাল ক্লাসিক লুক নিয়ে নিচে নেমে আসে ইজান। সবাই হাঁ করে তাকিয়ে আছে। ইজানের গেট আপ দেখে ঈশা বলেই ওঠে।
আরে এ কোন নায়ক নেমে এলো চৌধুরী বাড়িতে? ইয়াসির ঈশার মাথায় বাড়ি মেরে বলে। নায়ক, তোর পাশে ওটা নায়কের ছোট ভাই। ঈশা ইয়াসিরের দিকে ভেঙিয়ে বলে। নায়ক কাকে বলে জানো? কই আম গাছ আর কই কচু গাছ। ছে ইয়াসির কটমট করে বলে। ঈশা? ঈশাও মুখ ভেঙিয়ে বলে। কি? আরে থামো থামো, আমি জানি আমি হ্যান্ডসাম বোন, তো এটা বলে আর তোর জামাইয়ের সাথে লাগিস না। পারবি না তো? তোর জামাই নিজেকে বিশ্ব পড়া ভাবে। ইয়াসির আবারও দাঁতে দাঁত চেপে বলে। ইজান, মুখ সামলে। ঈশা বলে। কেন কেন ভাইয়া? ঠিক বলেছে, একদম ঠিক। আচ্ছা ভাইয়া, পড়া কি? ইজান দাঁত কেলিয়ে বলে। পরে যদি মেয়ে হয়, পড়া নিশ্চয়ই ছেলে। এই বলে সবাই হাসতে লাগে। ইয়াসির রাগে ফুঁসতে ফুঁসতে ঈশার কানের কাছে গিয়ে বলে। হাসো বউ, তোমার হাসি বেশ সুন্দর, তবে বেশি আসলে কপালে শনি আছে, ভরে যাও না জানো। এরপর ইজান বলে। আমি বেরোচ্ছি, আসতে দেরি হবে। ঈশা বলে। কেন ভাই, ডেটে যাচ্ছ নাকি? ইজান থতমত খেয়ে বলে। ধুর পাগলি, ঘুরতে? হ্যাঁ, ঘুরতে যাচ্ছি। আয়ান বলে। সাবধানে যাস কিন্তু, যা দিনকাল কখন কে কেকট খেয়ে বউ। আর বলার আগে রুমি আয়ানের পায়ে চাপ মেরে থামিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। যান ভাইয়া, তাড়াতাড়ি আসবেন। তারপর রুমি আয়ানের দিকে তাকালেই আয়ান কাঁদো কাঁদো হয়ে পায়ের দিকে ইশারা করে। রুমি দেখে এখনও সে আয়ানের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে। রুমি এক ঝটকায় দূরে গিয়ে বলে। সরি সরি। ইজান হাসি মুখে সানগ্লাস লাগিয়ে বলে। আয়ন ভাই, তোমার বাইকটা নিলাম, ডোন্ট মাইন্ড। ইয়াসির বলে। বাইক কে? তুই হেলিকপ্টার নিয়ে যা, তবুও যা। ইজান সানগ্লাসটা খুলে নিজের শার্টে ঘষতে ঘষতে বলে। এত তারা কেন? আমি গেলে কি মহাভারত বিশুদ্ধ করে ফেলবে? আয়ান বলে। বিশুদ্ধ না করলেও শুদ্ধ করার চেষ্টা থাকবো। ইজান যেতে যেতে বলে। খরগোশ লাফালেও কচ্ছপে যেতে। ইজান কাকে কি বলল কে জানে। আয়ান আর ইয়াসির চোখাচোখি করে বলে। কাকে বলল? ঈশা তখনই দাঁড়িয়ে বলে। চলো চলো, পিছু নিতে হবে তো। ইয়াসির বলে। আরে দূর, তোদের ফোন দিলে আসবে, সব রেডি রাখ, আমি আর আয়ান যাচ্ছি। রুমি বলে। আমার ভয় করছে। আয়ান এক ধমক দিয়ে বলে। এত ভীতু কেন তুমি? আমার সাহসী বোনের সাথে থেকে তোমার সাহস হলো না? ঈশা একটু ভাব নিয়ে বলে। হয়ে যাবে, তোমরা যাও যাও। এরপর আয়ান আর ইয়াসিরও বেরিয়ে যায়। ইজান একটা ক্যাফের সামনে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে হেসে কথা বলছে। এদিকে ইয়াসির এক কাপ চা নিয়ে মাথায় টুপি দিয়ে এক কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। ইজানের থেকে খানিকটা কাছে নিউজ পেপারে মুখ ডুবিয়ে আছে আয়ান। হুট করে ইজানের চোখ যায় ইয়াসিরের দিকে। ইয়াসির বুঝতে পেরে সামনের দিকে যেতে নাই। ইজান তেমন পাত্তা না দিয়ে সেখানে দাঁড়িয়ে রয়। তখনই রিক্সা থেকে নামতে দেখা যায় রিমিকে। রিমি বলে। হাই বিয়ান সাহেবা, কেমন আছেন? এই তো ভালো, আপনি? আছিলাম বেশ, হয়ে গেলাম আরো বেশ। চলুন যাই, গল্প করি। চলুন। ওদের ভেতরে যেতে দেখে আয়ান আর ইয়াসিরও ভেতরে চলে আসে, ওদের থেকে দূরত্ব বজায় রেখে। ইজান তো রিমির থেকে চোখই ফেরাচ্ছে না, আর রিমির হলেও তাই। দুজনে আজ বেশ পরিপাটি সেজে গুজে। ইয়াসির বলে। কি প্রেম ভাবা যায়? আয়ান বলে। তাই তো দেখছি। ইয়াসির বলে। শালার ছোট ভাইয়ের প্রেমও দেখতে হবে নিজের বাসরের জন্য। ছি। আয়ান থতমত খেয়ে বলে। চুপ কর তো। খানিক বাদে ইজান রুমিকে কফি সার্ভ করতেই দুজনের হাতে হাত লেগে কতক্ষণ তাকায়। দুজন কেমন লজ্জা লজ্জা পাচ্ছে। এসব দেখে ইয়াসির কটমট করে বলে। ঢং কত, মেয়ে মানুষ আর দেখেনি। আয়ান বলে। মেয়ে মানুষ মানে অ্যালার্জি, কপালে একটা জুটিয়ে দিলি সেটা এক এলাচ। এখন জীবন আমার তেজপাতার দেশ। ইয়াসির বলে। তোর বোনকে সুবিধার ভাবছিস নাকি? একটা ইন্দুর সারাদিন টইটে করতে থাকে। আয়ান হেসে বলে। ইন্দুর দেখেই তোর মতো বিড়ালের কাছে দিয়ে দিলাম, দেখে রাখিস। ইয়াসির মিনমিন করে বলে।
বিড়াল তো ইঁদুর পেলেই খেয়ে ফেলে, আমি তো ছুঁতেও পারি না। আয়ান বিরক্ত হয়ে বলে। ফিস ফিস কি করছিস, একটু জোরে বল। ইয়াসির বলে। না তেমন কিছু না, আর কতক্ষণ এই নাটক চালাবি? আয়ান বাঁকা হেসে বলে। 1 2 3। সাথে সাথে ক্যাফেতে পুলিশ চলে আসে আর সোজা ইজানের সামনে দাঁড়িয়ে বলে। আপনি কি ইজান চৌধুরী? আর উনি কি আপনার মিসেস? ইজান কফিতে চুমুক দিতে দিতে শান্ত স্বরে বলে। আমি ইয়ান। কি সমস্যা স্যার? পুলিশটি বলে। আপনার নামে অভিযোগ আছে ইফটিজিংয়ের। তখন রিমি বলে। আপনাদের ভুল হচ্ছে কোথাও। ইজান তো আশ্চর্য বনে কি বলছে। পুলিশ আবারও বলে। এত কিছু জানি না, থানায় যেতে হবে। আর আপনাকেও ম্যাম। ইজান বলে। আমি যাব। ও কেন যাবে? ওকে যেতে দিন। আর চলুন। না না না, আপনার মিসেসকে নিতে হবে। উনি আমার মিসেস না, আমার গার্লফ্রেন্ড। রিমি অবাক হয়ে তাকিয়ে পুলিশ বলে। তবুও। ইজান বলে। বেশি বাড়াবাড়ি মোটেও পছন্দ করি না আমি। এইখানে ঝামেলা। আর কিছু বলার আগেই রিমি বলে। আমি যাব। ইজান রেগে তাকায় রিমির দিকে। রিমি ইজানের হাত ধরে বলে। আমি জানি আপনি নির্দোষ, তাহলে আমি গেলে সমস্যা কি? ইজান বিরক্ত হয়ে বলে। চলুন। ইজান আর রিমির যাওয়ার দিকে তাকিয়ে ইয়াসির আর আয়ান হাই ফাইভ করে বলে। ঝাকাস। গাড়িতে রিমি ইজানের হাত শক্ত করে ধরে আছে। বেচারি ভয়ও পাচ্ছে, আবার ইজানকে একা ছাড়বেও না। ইজান রিমির হাল ছেড়ে ঠোঁট কামড়ে হাসছে। এদিকে রিমি ইজানের কাছে ঘেঁষে বলে। আপনি কাউকে ফোন দিন আপনার ভাইয়াদের। ইজান হাত ছাড়িয়ে রিমিকে নিজের বাহুতে আবদ্ধ করে বলে। ভরসা রাখো, এইসব কিছুই না। রিমি কেঁপে ওঠে। তারপর ইজানের হাত সরিয়ে বলে। বেশি হচ্ছে। ইজান নির্বিকার রিমিকে ধরেই বাইরের দিকে তাকিয়ে গুনগুন করে। বরবাদ হয়েছে আমি তোর অপেক্ষায়। চুরমার করে দে আরো কিছু ইশারায়। আমাকে থাকতে দে, ডুবে ডাকতে দে তোর নাম ধরে। আমাকে রাস্তা বল, কোনো আস্থা না কোন বন্দরে। বলে দে বল আমায়, বলে দে বল আমায়। রিমি মনে মনে বলে। আল্লাহ বাঁচাও, কোন পাগলের রাস্তা নাই পড়লাম। পুলিশের গাড়িতে প্রেমের গান শোনাচ্ছে। কপালে কি আছে কে জানে। একটা হোটেলের সামনে ইজান আর রিমিকে দাঁড় করিয়ে পুলিশ বলে। আপনারা দাঁড়ান। ইজান কিছু বলবে তার আগেই সব পুলিশ হাওয়া। রিমি তখনই ইজানের হাত ধরে দাঁড়িয়ে। ইজান পেছনে ঘুরে হোটেল দেখে বলে। শালার এ কোন জায়গায় দিয়ে গেলে? কেসটা কি? তখনই আয়ান আর ইয়াসির নেমে আসে। আয়ান ঠাটিয়ে এক চড় লাগায়। তারপর পেছন থেকে রুমি এসে রিমি এক হ্যাচকা টানে এনে বলে। লজ্জা করলো না হোটেল আসতে তোদের? ইজান কিছু বলার আগেই আয়ান বলল। একবার বলতেই ভালো লাগে, বিয়ে দিয়ে দিতাম, এসব কি তোরা? ইজান একটু চিল্লিয়ে বলে। হচ্ছেটা কি? আমরা এখানে, তোমরা জানো কি করে? ইয়াসির বলে। চেঁচাচ্ছিস কেন? পুলিশ জানিয়েছে তোদের হোটেল রুম থেকে পেয়েছে। রিমি কান্না শুরু করে দিয়েছে। ইজান বাকরুদ্ধ হয়ে বলে। তোমরা ভুল শুনেছ, কেউ ফাঁসাচ্ছে আমাদের। ইয়াসির বলে। আর কত মিথ্যা বলবি, এখনই চল। ইজান নিশ্চুপ, কি করবে বুঝতে পারছে না। খানিক বাদে গাড়ি থামে কাজী অফিসে। ঈশা একটা লাল দোপাট্টা দিয়ে দেয় রিমির মাথায়। খানিক বাদে দুজনের বিয়ে সম্পূর্ণ হলে সবাই মিলে নাচতে শুরু করে। ইজান আর রিমি হাঁ করে তাকিয়ে। ওরা নিচের ফ্লোরে গান গাইছে। রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, হায় রে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। হায় রে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। ইজান দাঁত চেপে বলে। এসব তোমাদের কারসাজি তাহলে? এরপর ঈশা বলে। পাগলু ডান্স না দিলে শান্তি হবে না। ইয়াসির বলে। ঠিক বউ, আর কালকে কিন্তু হানিমুন ফিক্সড। আয়ান বলে। ফিক্স মানে কিডন্যাপ করব না গেলে। ইজান বলে। আর দাঁড়িয়ে কেন? সবাই একসাথে বলে। লেটস ডান্স। নাচতে জানলে উঠোন বাঁকা, যে বলে বলুক রে।
তাল বেতালে হেলে দুলে কোমরটা দোলো করে লে চান্স রে লে চান্স রে লে চান্স 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 রে পাগলু ডান্স 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 ডান্স